ওই আফ্রিকা যাওয়া, ওই রকম পুরো একটা জায়গাকে এক্সপ্লোর করা, ওই এক্সপিরিয়েন্সটা তোমাকে কিভাবে বদলালো? একটা সময় যেটা সত্যজিৎ রায়ের কথায় বারবার এসছে যে কুপমণ্ডুক হয়েও না। যেই বাচ্চারা এখানে বড় হয়েছে তারা তো পরবর্তীতে সমাজ চালাবে, এবং সেই অ্যাগ্রেশনটা কোথায় যেতে পারে? নতুন প্রজন্মের ক্ষেত্রে সেটা নয়, তারা জানে যে আমরা কি করব। খারাপ দিক একটা, আমার সঙ্গে খারাপ হচ্ছে মানে আমার সঙ্গে ভালোও হবে বোধহয়, এটা করলে বোধহয় একটু শান্তি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইখানেই আসল প্রশ্নটা এসে যায়, শান্তি আনার দায়িত্বটা কার? Desire has become a habit. Keeping desiring for further desires to be satisfied is being recycled. তো তার সঙ্গে তো সাইকোলজিটা বুঝতেই হয় তার। যে একটা নিডল প্রিক, সেটা যে পেন কজ করে, সিমিলার পেন কজ করে একজন সোলজার যখন তার হাতে বুলেট ঢোকে। এই পুরোটা রিসেপশনটা তোমার কাছে কিরকম ছিল? পরবর্তীকালে বেগেটাকা তারা দেখেছেন লোকজন হয়তো, কিন্তু তখন যে খুব একটা ওভারওয়েলমিং রেসপন্স ছিল, মানে অন্তত। কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে তুমি যখন মহাভারতটা আবার রিডিড করো, কোনটা তোমাকে খুব বেশি ফ্যাসিনেট করে? মানে কোনটা বলাটা ঠিক হবে না, কি কি আমার টেকটা ছিল হচ্ছে একবারে হাইপার লিঙ্ক হবে। এইভাবে বলা যায় যে আর্য বনাম অনার্যর লড়াই। কিন্তু তুমি ইতিবাচক ভাবেই দেখতে চাও। শেষমেশ চার্লি চ্যাপলিন হেঁটে যাবে সূর্যের দিকে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের এপিসোডটা শেষ করলাম একটু আগে, এবং শেষ করার পরে একটা অত্যন্ত আনন্দের অনুভূতিতে আছি। কারণ সব পডকাস্ট, সমস্ত আড্ডাই ভালো লাগে, বাট কিছু কিছু আড্ডা সবসময় স্পেশাল হয়ে থাকে। আজকের আড্ডাটা কমলদার সঙ্গে এতটাই স্পেশাল হয়ে গেছে যে একটা সম্পূর্ণ অন্য পার্সপেক্টিভ পাওয়াটা সবসময় যায় না, এবং প্রত্যেকটা মানুষ হয়তো অতটা ক্যান্ডিডলি নিজের পার্সপেক্টিভটা বলেও উঠতে পারে না, অতটা আর্টিকুলেট হয় না। বাট কমলদা এত সুন্দর করে পুরোটা এক্সপ্লেন করেছে, তার নিজের জার্নি সিনেমা নিয়ে, তার জীবন দর্শন, তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে কোথা থেকে কোথায় জানি একটা চলে গেছে, এবং সেটা যে খুব বিন্যস্ত, খুব গোছানো তা নয়, কিন্তু ওই অগোছালোর মধ্যেও একটা গোছানো থাকে। সো আজকের আড্ডাটা আমি পার্সোনালি খুব এনজয় করেছি। আই হোপ আপনাদেরও দারুণ লাগবে। আজকে সোল কানেকশন পডকাস্টে কমলেশ্বর মুখোপাধ্যায়। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। তো আজকে আমাদের সঙ্গে আছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কারণ এনার ব্যাপারে আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়কে নিয়ে আসুন। আমাদেরও কথা হয়েছে অনেকবার, বাট ফাইনালি আজকে সোল কানেকশন পডকাস্টে কমলদা আমাদের সঙ্গে। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট কমলদা। থ্যাংক ইউ। কেমন আছো বলো? এই চলে যাচ্ছে যেরকম। হ্যাঁ, তোমার তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সম্ভবত উড়োচিঠির আশেপাশে, মানে একদম তোমার শুরুর দিকে। হ্যাঁ, তোমার মানে তোমার বড় হওয়া, তোমার ছোটবেলাটা কিরকম ছিল সেইটা একটু জানার ইচ্ছে এমনিতে আছে। একটা আহ, বলা যায় মধ্যবিত্ত পরিবার যেরকম হয়, কোথায় বড় হওয়া? যৌথ কলকাতাতে? পরিবার, সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড। হুম। ওই সেইখানে একটা রাস্তা, গোপাল ব্যানার্জি লেন, অনেকে বিজয় পার্ক বলে চেনে জায়গাটাকে। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি কেওড়াতলা শ্মশান থেকে খুব কাছে। হুম। তো সেইখানেই বড় হয়ে ওঠা, ছবির জগতে আসাও ওখানেই আর কি, মানে ওখানে থাকাকালীনই। ছোটবেলাটায় তোমার তোমার সঙ্গে, মানে তোমার ছোটবেলাটা তো সেই সময়কার পরিস্থিতি, সেই সময়কার কলকাতা আলাদা ছিল। তো ছোটবেলায় সবচেয়ে বেশি সময় কিভাবে কাটাতে, মানে সবচেয়ে বেশি কি করতে ছোটবেলায়? প্রথম কথা হচ্ছে খেলা, মানে পড়াশোনার আগেই বলবো। হুম। খেলার মধ্যে মূলত ফুটবল, সেটা স্কুলে এবং তারপর বাড়ি ফিরে এসে পাড়ায়, হুম। এইটা ছিল। আর তার সঙ্গে পড়াশোনা যেটুকু আছে আছে, অন্য কিছু তো ছিল না তেমন। অবশ্যই ছোটদের যে পত্রিকা সেইগুলো পড়া, বই, হ্যাঁ। বই। আর বইও পড়তাম, আবার পত্রিকা, মানে পত্রিকা বলতে আমি বলতে চাইছি হচ্ছে যে কিশোর ভারতী, শুকতারা, হুম হুম। আনন্দমেলা, এগুলো। আর বই, ওই জন্মদিনে গিফট পাওয়া বই। তার মধ্যে কিছু ছিল হচ্ছে যে বঙ্গানুবাদ, যেগুলো
বিদেশি সাহিত্যের বঙ্গানুবাদ, আর কিছু অবশ্যই সত্যজিৎ রায়ের গল্প। এইগুলোই মূলত পাঠ্য ছিল। তো এখন বুঝি যে পরবর্তীকালে কাজ করতে গিয়ে ওগুলোর খুব মেজর ইনফ্লুয়েন্স রয়েছে। মেজর ইনফ্লুয়েন্স রয়েছে। তো ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল, মানে কি হওয়ার প্ল্যান ছিল? আমার ছোটবেলা থেকেই অর্থনীতিবিদ হওয়ার প্ল্যান ছিল। অর্থনীতিবিদ? হ্যাঁ, আচ্ছা। ইকোনমিক্স। আর ইকোনমিক্স আমার খুব ফেভারিট সাবজেক্ট। এটার কারণ আছে, কারণ আমার জ্যাঠামশাই তিনি ইকোনমিক্স ছিলেন, তো তাঁর কাছেই মোটামুটি আমার পড়াশোনা বা সব কিছু। তিনি অবিবাহিত ছিলেন, তো হয়তো সেইটা একটা কারণ হয়ে থাকতে পারে এই ইকোনমিক্স সাবজেক্টটার প্রতি টান। তো তারপরে যেটা হয়, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে পড়াশোনা করে একটু তাড়াতাড়ি স্টেবল হওয়া, চাকরি পাওয়া ইত্যাদির একটা তো মানে বাসনা থাকেই। তো সেই সূত্রেই আর কি পরবর্তীকালে ডাক্তারি জন্যে ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো, সেই পরীক্ষা দেওয়া এবং তারপরে মেডিকেল কলেজে তখন ভর্তি হওয়ার সুযোগ পাওয়া। তো সেই জন্যে আর অর্থনীতিটা হয়নি জীবন। ছোটবেলায় তোমার সঙ্গে সিনেমার কি যোগাযোগ ছিল? খুব ছোটোবেলা থেকে আমার সঙ্গে সিনেমার যোগাযোগ, তার একটা অন্য কারণ আছে। সেটা হচ্ছে আমার বাবা ছিলেন ফিল্ম বাফ। আচ্ছা। একদম মোটামুটি প্রত্যেক শুক্রবার, সেটা মূলত হলিউড, প্রত্যেক শুক্রবার কোনো না কোনো ছবি দেখতে যাওয়া, সেটা নিউ এম্পায়ার, লাইট হাউস, বা তখন টাইগার ছিল, বা এদিকে মেট্রো, গ্লোব, এলিট, ইভেন রিগালেও কিছু ইংরেজি ছবি আসতো। তো এইটা আমাদের ছোটোবেলায় খুব যাতায়াত ছিল। অন্য কোনো ফর্ম অফ এন্টারটেনমেন্ট বলবো না, ওই বই পড়া ছাড়া, কিন্তু ছবি দেখা আর নাটক দেখা, এই দুটো ভীষণ ছিল। আমার বাবার জন্যই হয়েছিল সেটা। মাও সঙ্গে যেতেন, কিন্তু বাবাই মূলত। যেরকম অনেক কম বয়সে আমি শুরু করেছিলাম হাতারি দিয়ে, হাতারি, তারপর আফ্রিকান সাফারি। আচ্ছা। এই এখন মনে হয় যে হয়তো সেই কারণেই পরবর্তীকালে এগুলো হয়েছে। তারপরে অজস্র ছবি, মানে, এবং বাবার ওই একটা বিষয় ছিল হচ্ছে, মানে হলিউড, মূলত হলিউড আর কিছু কিছু ইউরোপিয়ান ছবি, ওই দিকে একটা টান ছিল। মানে সে একদম অ্যারল ফ্লিন, রোনাল্ড কোলম্যান থেকে শুরু করে মানে বলা যায় ইউল ব্রাইনার অবধি, এই যে ধারাটা, শন কনেরি, এই অবধি মানে বাবার সঙ্গে সবসময় যাওয়া ছবি আচ্ছা দেখতে। আচ্ছা আচ্ছা। এবং তাহলে সিনেমার প্রতি ইন্টারেস্টটা সেই সময় ছিল তোমার? সিনেমার প্রতি ইন্টারেস্ট চিরকাল ছিল। আর একটা কারণও ছিল, সেই সময় দূরদর্শনে দু ধরনের ছবি দেখানো হতো। একটা, আমরা নিজেদের বাড়িতে আমাদের টিভি ছিল না, কিন্তু খেলা দেখতে বা সিনেমা দেখতে অনেক সময়, বিশেষ করে যদি নামকরা পরিচালকের ছবি হয়, সেই ছবি দেখতে ওই পাশের বাড়ি যাওয়া, যাদের টেলিভিশন ছিল, আর খেলা দেখতে তো বটেই যাওয়া, এই একটা চল ছিল। কিন্তু কোনোভাবেই যেই সিচুয়েশনে তুমি ছিলে, কোনোভাবেই সিনেমার সঙ্গে তোমার যে একটা যোগ তৈরি হবে, সেটা সেই সময় তুমি কখনোই ভাবো? একদমই ছিল না আমাদের পরিবারে, মানে একদম এক্সটেন্ডেড ফ্যামিলিতেও যদি বলি, সিনেমার সঙ্গে যোগ আছে এরকম কোনো মানুষ ছিলেন না। বেশ, তারপর তো ডাক্তারি পড়লে? হ্যাঁ, ডাক্তারি পড়া তো ওই আর কি একটা কনসিকুয়েন্সিয়াল ব্যাপার, যে তখন হলে তাহলে দুটো জিনিস হয়, একটু পাড়ায় নাম ডাক হয়, প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস আমি ঠিক করিনি, ওই পাড়ায় সে এখনও চলে। আর 2 নম্বর হচ্ছে যে ওই একটা মোটামুটি রোজগার এনশিওর্ড হয়, সেইটা তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই এই ডাক্তারি পড়ার পর বা ডাক্তারি প্র্যাকটিস তুমি করোনি? প্র্যাকটিস বলতে, যেহেতু আমি প্রথমে মানে এমবিবিএস করেছি, এমবিবিএস করার পর তারপর হাউস জবটা করেছি পিজিতে, বা মানে এসএসকেএমে। তো এসএসকেএমে আমার কার্ডিওলজি ডিপার্টমেন্টে হাউস জব। তো তারপর ওই টাকার কারণেই আর কি খুব তাড়াতাড়ি মানে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে ঢুকে যেতে হয়। সেটা প্রথমে একদম উডল্যান্ডসে, তারপরে কোঠারি মেডিকেল সেন্টার, এইভাবে চলছিল আর কি। ইকবালপুর নার্সিংহোম বলে আমার এক বন্ধুর একটা নার্সিংহোম আছে, সেখানে। তো এই যে করাটার কারণটা ছিল হচ্ছে, ওই যেহেতু কার্ডিওলজি একটা বিষয় ছিল, তো সেই হিসেবে চাকরি করা। এই চাকরিটা অনেক জায়গায় করেছি, এবং করেছি বলে অনেকটা সময় গেছে। আমি প্রাইভেট প্র্যাকটিস অ্যাজ সাচ করেছি তা নয়। কিন্তু তুমি ডাক্তারিটা অনেক দিন করেছো। কতদিন হবে? তো সবটাই, কতদিন হবে? মানে পড়া এবং করা মিলিয়ে 17 বছর। 17 বছর? হ্যাঁ, তবে পুরোটাই কিন্তু ক্রিটিক্যাল কেয়ার সংক্রান্ত বিষয়, আচ্ছা অন্য কোনো ডিপার্টমেন্ট নয়। আচ্ছা। ডাক্তারি
ছেড়ে সিনেমা বানানো, এটা মানে কোথা থেকে কিভাবে হলো? এটার রুটটা ছিল ঠিক না ডাক্তারি না অন্য কিছু। এটার কারণটা ছিল হচ্ছে থিয়েটার। কারণ আমাদের বন্ধু-বান্ধবদের একটা দল ছিল না, এখনও আছে। মানে ইনফ্যাক্ট কালই রিহার্সাল আছে। তো সেই দলটা শৈলুশিক বলে হুম হুম আমার যে একজন মাস্তুতো দাদা কৃষ্ণকিশোর মুখার্জি, তোমরা হুম হুম নিশ্চয়ই হুম। চেনো। তো কিশোরদা এবং আমরা সবাই মিলে একটা নাটকের দল বানিয়েছিলাম। কিশোরদাই নাম রেখেছিল শৈলুশিক। সেটা কোথায়, কোন সময়? সেইটা হচ্ছে জাস্ট মানে আমি 11-12 পাস করলাম তারপর থেকে। ও আচ্ছা, মানে এবং থিয়েটারটা তখন থেকেই ছিল। তখন থেকে থিয়েটারটা ছিল। এবার যারা মেম্বার ছিলেন তখন দুজন খুব আনফর্চুনেটলি চলে গেছেন, কিন্তু তারা কিন্তু এখনও মেম্বার আছে, আমাদের রেগুলার দেখা হয়। যেটা কিন্তু মূলত আমার স্কুলের বন্ধু আর পরবর্তীকালে ডাক্তারি জীবনের বন্ধু। হুম এই সব মিলিয়ে নাটকের চলটা ছিল। তো ওই নাটক করতে করতে সেখানে কিন্তু আমার অভিনয় খুব যে করতাম আমি তা না। মূলত আমার কাজটা ছিল নাটক লেখা আর পরিচালনা করা। এবার কি করে পরিচালক হয়ে গেছিলাম জানি না, হয়তো কেউ ছিল না বলে আমাকে করে দেওয়া হয়েছিল, এরকম একটা হতে পারে। তো সেই কাজটাই করতে করতে তখন মনে হতো মাঝে মধ্যে সে হয়তো একটা শর্ট ফিল্ম করি। এবার গোটা 6 শর্ট ফিল্ম ট্রাই করেছিলাম, তার কোনোটাই শেষ করতে পারিনি। 6 নম্বরটা শেষ হয়েছিল। এই যে লেখা বললে, এই 6 নম্বরটা শেষ হয়েছিল তো আসছি। লেখা, নাটক লেখা বললে, তো লেখাটা তোমার কবে থেকে শুরু হয়? লেখাটা একটু মাধ্যমিকের আগে থেকেই। এটা একটা কথা বললে খুব উদ্ভট শোনাবে। আমাদের বাড়িতে অন্যান্য বই যেরকম ছিল, শেক্সপিয়ারের একটা সমগ্র ছিল। এইটা আমি বসে বসে পড়তাম। মানে এই কারণে পড়তাম, এটা নয় যে আমি সব বুঝে গেছি, সব জেনে গেছি, সেই জন্য পড়ছি। কিন্তু ওই কিছুটা বলা যায় যে অন্য কিছু পড়ার মতো নেই। তাই শেক্সপিয়ারের খণ্ডগুলো পড়ি। আচ্ছা। আর তার পরবর্তীকালে উৎপল দত্তর বিভিন্ন নাটক, সেইগুলোর ওই মানে পড়েছি, সেই বইও ছিল। এইটা থেকে মূলত তারপর কিছুটা হচ্ছে রবি ঠাকুরের নাটক, হুম। আহ, সেটাও একটা কারণ ছিল। বাড়িতে এইসব আলোচনা ভীষণ ছিল। আচ্ছা তো আচ্ছা। সেই সূত্রে আর কি মানে নাটক লেখার চেষ্টা করা, হুম হুম হুম। এটা বলা যায়। তো সে এবার এবার যে শর্ট ফিল্মের কথা বলছিলে, 6 নম্বর শর্ট ফিল্মটা শেষ হলো? হ্যাঁ, তখন সব ওই ভিএইচএস ক্যাসেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মুশকিলটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক হ্রাস হয়ে যাচ্ছে, তখন তো কোনো আন্দাজ নেই। আর সবই তো চেনাশোনারা অভিনেতা অভিনেত্রী হচ্ছেন। আম, কেউ ক্যামেরা দিল হয়তো, সে আবার ক্যামেরা নিয়ে চলে গেল। তো তার ফলে ছবিটা শেষ হলো না, এরকমভাবে চলছিল আর কি। তো একটা ছবি সেটা শেষ হয়েছিল তার কারণ হচ্ছে আমরা যে 33টা ক্যাসেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় যাব, কোনো স্টুডিও নিচ্ছে না। সবে তখন প্রিমিয়ার এসছে, হুম খুব মানে সবে। তো কি করব ওই রকম সময় সুমিত দা আর পঙ্কজ দা, মানে সুমিত ঘোষ এডিটার হুম আর পঙ্কজ শীল অডিওগ্রাফার। পঙ্কজ দা তো এসআরএফটিতে ছিলেন, তো সুমিত দাও অনেক জায়গায় পড়িয়েছেন। তো সুমিত দা পঙ্কজ দা বললেন যে আমাদের মানে স্টুডিওতে এসে করো, এবং অবশ্যই বিনা পয়সায়, কারণ পয়সা দেওয়ার তো ক্ষমতা ছিল না। তো ওরা যখন এডিট করলেন বা সাউন্ড করলেন, তখন একটা মোটামুটি কিছু একটা দাঁড়ালো। তো যেটা যা দাঁড়ালো সেইটা নিয়ে তখন এদিক ওদিক যাচ্ছি, আর ঠিক সেই সময়ই ডাক্তারিটা ছাড়ছি। আমার এই সুমিতদা এবং পঙ্কজদা আমাকে অমিতদার সন্ধান দিলেন, যে অমিতের এখন মানে একজন দরকার, মানে অ্যাসিস্ট্যান্ট দরকার, তো তুমি কি করবে? তো আমি অমিতদার সঙ্গে দেখা করলাম, ডাক্তারিটা জাস্ট ছেড়েছি তখন। ডাক্তারিটা ছেড়েছো? হ্যাঁ। আচ্ছা, মানে আচ্ছা, এই যে ডাক্তারিটা ছাড়লে বা ডাক্তারিটা ছাড়বে, এইটা কেন ভাবলে, এটা মাথায় কেন এলো? এটা বিষয়টা ছিল এরকম যে তার আগে তো বিয়ে হয়েছে, মেয়েও হয়ে গেছে। কিন্তু একটা পয়েন্টে বাড়িতে তখন মানে বাবা মা মানে খুবই অসুস্থ সেই সময়। কিন্তু স্ত্রী মূলত দেখাশোনা করে। তো স্ত্রী আহ, চাকরিটা খুব একটা পাকা হচ্ছিল না। যখন হলো, আমরা দুজনেই বুঝছিলাম যে এই ডাক্তারি করতে আর ভালো লাগছে না। হুম। তো তার জন্য ডাক্তারির কোনো দোষ নেই আসলে, আমার তখন মাথায় পোকা নড়েছে, ফিল্মের পোকা মাথায় নড়লে যা হয় আর কি। হ্যাঁ। তো সেইটাই হয়েছে। তাই তারপর ও যখন চাকরি পেয়ে গেল,
তখন আমাদের একটা অর্থনৈতিক সঙ্গতি হলো যে হ্যাঁ এইবার একটা রিস্ক নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা সো বলা যায় যে শি ওয়াজ ভেরি রেসপন্সিবল ফর দিস। মানে ও ছোটোবেলা থেকে আমাদের দেখছে, মানে কোর্টশিপও 8 বছরের ছিল, তো ন্যাচারালি একদম শুরু নাটক থেকে দেখছে, আচ্ছা এখনও দেখছে আর কি। সেইটা কি মানে পাড়ার থেকেই পরিচিতি? না, এটা হচ্ছে আমার এক বন্ধুর বোন, আচ্ছা আচ্ছা খুবই নিকট বন্ধু, গৌতম পুরকাস্ত। তো ওর বোন, পিসতুতো বোন, সেই সূত্রে আলাপ এবং আচ্ছা আচ্ছা। তারপরে শুরু। তো যেহেতু ও জানতো যে কি সমস্যা হচ্ছে, কিন্তু ওর বক্তব্যটা হচ্ছে আজও সমস্যাটা মেটেনি আর কি, সেটা অন্য সমস্যা। হ্যাঁ। আচ্ছা এবার একটা ফিল্ম ফিল্মে আসা তোমার প্রথম ছবি তো উড়োচিঠি, সেটা হলো 2010। 2010। কারণ উড়োচিঠিতে তনুশ্রী যখন কাস্ট হয় তখন তনুশ্রী আমার ছবি শ্যুট করছিল। কারেক্ট। হ্যাঁ, তো সেটা বোলপুরে তখনই, এবং তনুশ্রী আমাকে বললো এসে যে একটা গল্প শোনো, গল্পটা দারুণ লাগলো, এটা মনে হচ্ছে এটা অন্য কিছু হবে। আমি বললাম আচ্ছা বা ভালো কথা। এই কি কি ছবি বানাবে এটা কখন কিভাবে ডিসাইড করলে এবং উড়োচিঠির শুরুটা কিভাবে এই হলো? বিষয়টা ছিল হচ্ছে যে তার মাঝখানে আমি আবার একটু বম্বে গেছিলাম, গিয়ে সেখানে চাকরি বাকরি করেছি, তারপর নিজের দু একটা বিজ্ঞাপনের ছবি বানিয়েছি। তার আগে তো বিজ্ঞাপনের ছবির সঙ্গে সবটা অমিতদার সঙ্গে। হুম অমিত সেন। হ্যাঁ, অমিতদা তো, অমিতদা তখন একটা ছবি করবেন বলে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম আর গান লিখেছিলাম, সেটা হচ্ছে নটবর নট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই নটবর নট আউটে যেহেতু লিখেছিলাম, ও ইয়েস, নটবর নটাটা তোমার লেখা না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সেইটা পরবর্তীকালে পরেরটা উড়োচিঠি। তো তখন ওই প্রযোজকরা বলল যে তাহলে এই ছবিটা করবো। নটবর নটআউটের বেশ কিছু জিনিস আমার মনে আছে তখনও আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশ পপুলার ছিল। হ্যাঁ, হ্যাঁ, মজার হ্যাঁ comedy। বেশ কিছু মজার ডায়লগস ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা হঠাৎ অনেক দিন আগের কথা মনে পড়ে গেল, নটবর নট আউট। তো এবার উড়োচিঠিটা যে লিখলে মানে ওটা মানে বেসিক্যালি তোমার কি এরকম কোনো ব্যাপার ছিল যে আই ওয়ান্ট টু টেল দিস স্টোরি, বা আমার এরকম একটা গল্প বলার ইচ্ছা আছে, বা আমার নিজের ভয়েস রাখার ইচ্ছা আছে? তোমাদের যদি সেই সময় মনে থাকে, সেই সময় তখন নোকিয়ার আইফোনগুলো ছিল, এই সরি নোকিয়ার অফিস ফোনগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই নোকিয়ার অফিস ফোনে একদিন হোয়াটসঅ্যাপ তো তখন ছিল না, এসএমএস ডিলিট করতে করতে ওই একটা করে এসএমএস ডিলিট করছি আর সেটাকে অ্যাসোসিয়েট করছি সেইখানে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা দিস ওয়াজ দ্য কোর আইডিয়া, না যে 12টা হ্যাঁ এসএমএস হ্যাঁ এবং হ্যাঁ, ঠিক 12টা ঠিক লোকের গল্প। ঠিক ঠিক। এই এসএমএস ডিলিট করতে করতে কিন্তু আমার নিজেরই ঘটনা ঘটেছিল। অবশ্যই বাকি যা ঘটেছে ছবিতে সেটা সেগুলো পুরোটা নয় হয়তো, হ্যাঁ। সবই ফিকশনাল, কিন্তু ওই ক্লুটা আসেছে সত্যি। তো প্রত্যেকবার যখন আমি একটা করে এসএমএস ডিলিট করছি, তখন তার পরম্পরা যে ঘটনাটা ছিল, যে কনটেক্সটটা ছিল, সেই কনটেক্সটটা একটা গল্প। হুম 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 এইটা করতে গিয়ে তখন ওই গল্পটা ফাঁদা হয় আর কি। হুম। তোমার যখন তুমি ছবি বানাবে ভাবো, তখন তো বিভিন্ন রকম ইন্সপিরেশন তোমার মাথায় চলছে, বিভিন্ন রকম ভাবছো। এবার তোমার কি কখনো এরকম কোনো আইডিয়া ছিল যে আমি না এরকম ধরনের সিনেমা করতে চাই, বা আমার একটা নিজের ভয়েস আমি রাখতে চাই টুয়ার্ডস দ্য সোসাইটি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। দুটো কারণে। ফর্ম ওয়াইজ তো বটেই। হুম আহ, কিছু কিছু মানুষের কাজ আমাকে, মানে আমি অন্য ডিরেক্টরদের মানে করছি না, মানে কোনোভাবেই ছোট করছি না, কিন্তু কিছু কিছু মানুষের কাজ একটু বেশি নাড়া দেয় না প্রত্যেক মানুষকে। তার মধ্যে আমার ওই মিক্লোসি অঞ্চল, অর্থাৎ যারা মঞ্চ থেকে এসছেন, হুম হুম বা আইজেনস্টাইন, হুম বা ধরা যাক পরবর্তীকালে মানে তারকভস্কি অবশ্যই। হুম তো এদের একটা ইনফ্লুয়েন্স বিরাটভাবে ছিল। হুম সেইটা একটু ফর্মের দিক থেকে বলতে পারি। কন্টেন্টের দিক থেকে তো মানে অনেকেই ভীষণভাবে মানে ইনফ্লুয়েন্স করেছেন। হলিউড যেরকম আছে, কিন্তু হলিউডের থেকেও আমি বলবো যে বিশেষ করে আবার মানে এখন সেটা যে কতজন দেখেন তা জানি না, তবে পাসোলিনি বা ডিসিকা সেই সময় ভীষণভাবে প্রভাবিত করেছিলেন। অ্যান্ড অন্যদিকে কুরোসাওয়াও বটে।
হুম যদিও স্টাইলগুলো আলাদা, কিন্তু কন্টেন্ট ওয়াইজ ওগুলো খুব ইন্সপায়ার করেছিল। তো এই যে বিষয়গুলো মানে ঘটছিল, এবং তার মধ্যে অনেকগুলো ছবি করতে ইচ্ছে করতো। অবশ্যই আইপিটি আমার খুব ফেভারিট সাবজেক্ট। আচ্ছা তো এখনও সেটা ফেভারিট। হুম তো সেই কারণে আইপিটি নিয়ে একটা কাজ করব, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। হুম সেটাই পরবর্তীকালে মানে যখন শ্রীকান্তদা শুনলেন, তো ওনার বক্তব্য ছিল একজন ব্যক্তিকে যদি নিয়ে করা যায় তিনি কে হবেন, তো আমি বললাম ঋত্বিক। তো ওই তখন ঋত্বিকবাবুর কথা ওইভাবে ভাবা হলো, মানে ওইটা একটা প্ল্যান ছিল, এবং সেটা যে ফর্ম এবং কন্টেন্ট দুটো ওয়াইজই একটু আলাদা হবে, যেমন চলছে সেই চলনের থেকে। যখন তুমি ছবি পরিচালনায় এলে, তো সেই মুহূর্তে তুমি অবশ্যই একজন মানুষ ছবি তখনই করতে চায় যখন মনে হয় যে আমি যে কথাটা বলতে চাইছি সেটা কেউ বলছে না, ওইটা আমি বলতে চাই, এটাই তৈরি হয় নিশ্চয়ই। এবার তুমি যখন এলে, তুমি রিসেপশনটা এই ইন্ডাস্ট্রির বলো, এই লোকজন বলো, এই অভিনেতা অভিনেত্রী বলো বা দর্শক, এই পুরোটা রিসেপশনটা তোমার কাছে কীরকম ছিল? না, খুব যে মানে এক্সেলেন্ট ছিল, ওভারওয়েলমিং ছিল তা বলবো না। মানে বোথ ফর উড়োচিটি অ্যান্ড মেঘেঢাকা তারা। হুম পরবর্তীকালে মেঘেঢাকা তারা দেখেছেন লোকজন হয়তো, কিন্তু তখন যে খুব একটা ওভারওয়েলমিং রেসপন্স ছিল, মানে অন্তত বক্স অফিসে, সেটা বলা যায় না। কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে কোনো কারণে ছবিগুলো নোটিস হয়েছিল। হুম আহ, সেইটা আমাকে অনেক সাহায্য করেছিল হুম অবশ্যই। হুম হুম বিষয়টা ছিল এই যে সেই অবস্থাটা আজও চলছে, যে ধরা যাক অনেক কিছু বলার এখনও মনে হচ্ছে আছে, কিন্তু এখনও বলা যাচ্ছে না বা কেউ বলছেন না। হুম মানে অনেকে বলতে পারেন, বলছেন না, অনেকে হয়তো সেই দিকটা মাথায় ঘামাননি। হুম কিন্তু আমি যদি বলি যে সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে আহ, অনেক বিষয় বলার মতো আছে যা নিয়ে ছবি করা যায়। হুম এমনকি সম্পর্কের এই যে বদলে যাচ্ছে সম্পর্ক, এই সম্পর্ক বদল ইত্যাদি এসব নিয়েও অনেক কিছু করা যায়। কিন্তু সবকটা চিন্তায় যেগুলো একটু আউট অফ ক্লাস্টার ইত্যাদি, যেটা একটু আলাদা, সেইটা কোথাও আমার মনে হচ্ছে, এখনও মনে হচ্ছে যে এক্সপ্রেসড হচ্ছে না, বা এক্সপ্রেসড হলেও রিসিভড হচ্ছে না। হুম সেটা আছে সমস্যা। হুম আমার নিজের ক্ষেত্রেও আছে। আমার মনে হয় অন্যান্য পরিচালকরা, বা শুধু পরিচালক কেন বলবো, মানে নাটককারদের ক্ষেত্রে, বা যারা গল্পকার, যারা ঔপন্যাসিক থেকে আরম্ভ করে পেন্টিং, হুম স্কাল্পচার, হুম যে কোনো ফিল্ডেই আমার মনে হচ্ছে অনেক না বলা কথা রয়ে যাচ্ছে। হুম এটা ভীষণ কাছে, কিন্তু এটা তো ঝগড়া না। না না, এটা এমনি কথা বলছি, বিভিন্ন জিনিস করছে লোকজন। আহ, বলার আছে অথচ বলছেন না, এটা তো সারা পৃথিবীর বোধহয় সবসময়কারই ছবি, যে বলতে পারছেন না বা হ্যাঁ, তার মধ্যে কেউ কেউ বলে উঠতে পারছেন, এবং তারা বলে উঠেছেন বিভিন্ন সময়। অবশ্যই। আহ, এই মুহূর্তে তোমার মেঘে ঢাকা তারার পর, আহ, যতদূর আমার মনে পড়ছে, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল এসবিএফ এর অফিসে, তখন তুমি মহাভারত নিয়ে কাজ করছিলে, এবং শুধু কাজ করছিলে না, মানে একটা হিউজ ব্যাপার তখন হচ্ছে, প্রি প্রোডাকশন চলছে, যতদূর আমার মনে পড়ে বম্বে থেকে আর্ট ডিরেক্টররা এসছেন, তাদের সঙ্গে মিটিং চলছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখেছিলাম। তার এবং আমি দেখেছিলাম তুমি খুব এক্সাইটেড অ্যাবাউট হ্যাঁ, ভীষণ। মহাভারত, প্রচণ্ড এক্সাইটেড ছিলে, এবং আমাদের অনেকটা কথাও হয়েছিল মহাভারত নিয়ে, যেহেতু আমারও খুব ফেভারিট সাবজেক্ট। মহাভারতকে সিনেমায় আনার কথা ভাবাটা একটা বেশ দুঃসাহসিক ব্যাপার, তো সেইটা দুঃসাহসটা তো করে ফেলেছিলে। এবার ফাইনালি কি হলো তাহলে? ফাইনালি যেটা হলো, আমরা যেভাবে ভাবছিলাম, প্রথম কথা হচ্ছে এটা রিইন্টারপ্রিটেশন অফ মহাভারত। হ্যাঁ ন্যাচারালি ওটা ছিল একটা রিইন্টারপ্রিটেশন অফ হ্যাঁ হ্যাঁ মহাভারত। হ্যাঁ হ্যাঁ এবং মানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের টেকটা নিয়ে আধুনিক কালে হলে কি হতো ইত্যাদি এইভাবে। এবং তাদের মধ্যে যে সাইকোলজিক্যাল ইন্টারপ্লে তখন ছিল,
বা তাদের যে পলিটিক্যাল ডিসকোর্স আছে বা তার ব্যাকগ্রাউন্ড আছে ইত্যাদি। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই গল্পটাকে কোনোভাবেই 3 ঘন্টাতে ধরে রাখা যায় না। এটা আমি যতবার মেপে দেখেছি সেই পিটার ব্রুকের জায়গাটাতেই ফিরে যেতে হয়। ওটা মোটামুটি 8 ঘন্টার দাঁড়ায়। এটা নাটকের ক্ষেত্রেও তাই, ছবির ক্ষেত্রেও তাই, যখনই মহাভারত করা হয়, মানে যদি পুরোপুরি ঠিক করে করা হয়। এবার তখন আমরা ভেবেছিলাম যে আইদার ওটাকে 3টে পার্টে করব বা 2টো পার্টে করব। তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে ঠিক তার আগে গ্যাংস অফ ওয়াসিপুর 2টো পার্টে হয়েছে, আর বাহুবলীও 2টো পার্টে হয়েছে। ঠিক। তো পশ্চিমবঙ্গ থেকে সেরকম 2টো পার্টে যদি এরকম একটা এপিক স্টোরি ধরা যায়, এটা ছিল প্ল্যান। কিন্তু একটা বিষয় ছিল যে সেখানে অনেক চরিত্র ইত্যাদি মানে ছিল, কাস্ট ছিল, তারা রাজিও ছিলেন। কিন্তু ওই ডেট ম্যাচ করানো ইত্যাদি অনেক রকম সমস্যা হয়েছিল আর কি। সেটা একটা দিক। শেষের দিকটা, মানে একদম শেষের দিকটা, বিশেষ করে ওই মুসল পর্বের দিকটা, সেই জায়গাটা নিয়ে একটা কনফিউশন ছিল। এইসবের জন্যে আর ফাইনালি হয়নি আর কি। এবার এটা তোমাকে কোনো সেটব্যাক দেয়নি? এটা সেটব্যাক হয়নি তোমার? মানে একটা প্রবলেম হয়নি এটাকে হ্যাঁ হ্যান্ডেল হ্যাঁ, করতে? ডেফিনেটলি সেটব্যাক হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি জানো, মানে এটা বলে শুধু নয়, এরকম অন্তত 8-10টা ঘটনা ঘটেছে সেটব্যাকস হয়েছে। কিন্তু সেটা আমার বিশ্বাস ছবি করতে গেলে হবেই। মানে কেন বলছি, কারণ হচ্ছে যে ছবি না সবসময় তো 3টে পার্ট। একটা সায়েন্স অফ ফিল্ম যেটা রয়েছে, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ফিল্ম। একটা রয়েছে হচ্ছে আর্ট অফ ফিল্ম, বেসিক্যালি তুমি কিভাবে ছবিটা বানাচ্ছ ইত্যাদি। আর তারপরে আসছে কমার্স অফ ফিল্ম। এবার এই 3টেকে একেবারে একসঙ্গে জোড়া লাগানোটা মণিকাঞ্চনযোগ বলা যেতে পারে। সেইটা যতক্ষণ না হচ্ছে, অন্তত সেটা সম্ভাবনা যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ কোনো ছবির হয়ে ওঠাটা খুব চাপের। তো হয়নি সেই কারণে, মানে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়নি। তো হয়নি আর ভেবে কি লাভ হবে। মানে তবে এটা ঠিক যে মহাভারত নিয়ে কাজ করার মানে ইচ্ছেটা চলে যায়নি এই কারণ হচ্ছে যে সেই সূত্রে আবার গভীরভাবে পড়া। আগে যেটা পড়া ছিল সেটা অত্যন্ত হালকা ছলে কম Correct. বয়সে পড়া। কারেক্ট। পরবর্তীকালে অনেক কিছু ডিটেলে পড়েছি, তো সেগুলো সব হন্ট করে। কিন্তু জানি না মানে হবে কি না কখনো। এই যে মহাভারত আহ, এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা খুবই ফ্যাসিনেটিং। আমরা একটা সিরিজও করি যেটাতে আমরা পুরো মহাভারতটাকে ডকুমেন্ট করার চেষ্টা করছি ইউটিউবে। মহাভারতের মানে যদি শুরু থেকে একদম শেষ অবধি, এই গল্পটা তো অনেক পরে আসে, মানে আমাদের খুব মানে পরে আসে, মানে পরের দিকে আসে। আর মাঝখানে প্রচুর অন্যান্য গল্প হয়ে সেই গল্পটাতে আসে। তুমি যখন মহাভারতটা আবার রিডিট করো, তখন ডিফারেন্স কোনটা তোমাকে খুব বেশি ফ্যাসিনেট করে? মানে কোনটা বলাটা ঠিক হবে না, কি? আসলে এপিক স্ট্রাকচারে তুমি আসলে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ পাচ্ছ, এবং মাল্টিপল পয়েন্ট অফ ভিউ শুধু নয়, প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজের মতো করে ডেভেলপ করছে। এবার মজা হচ্ছে যে এক হতে পারে সেটা লিনিয়ারলি যেরকম লেখা আছে সেরকমভাবে বলে গেলে, কিন্তু আমার টেকটা সেটা ছিল না। আমার টেকটা ছিল হচ্ছে একবারে হাইপার লিঙ্ক হবে। মানে একটা গল্প চলতে থাকবে 1930 ধরা যাক, তো আর একটা গল্প চলতে থাকবে হচ্ছে একদম 2020 ধরে, এবং মানে এখান থেকে ওখানে যাবে এবং ওখান থেকে এখানে আসবে। এই হাইপার লিঙ্কিংগুলো থাকবে। তাতে যেটা ইন্টারেস্টিং হবে, একটা হচ্ছে যেহেতু এটা এপিক স্ট্রাকচার রয়েছে, অনেক পার্ট, অবশ্যই সব গল্প বলা যাবে না, কিছু গল্প তো বাদ দিতেই হবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে গল্পগুলো, বা যে গল্পগুলোর মধ্যে ভীষণ সাইকোলজিক্যাল ইন্টারপ্লে রয়েছে, তো সেইগুলো বলতেই হবে। এবং সেটা বলার জন্যে ওই মানে একবার পাস্ট একবার প্রেজেন্ট, অ্যাজ ইফ যেন দুটো গল্প প্যারালালি বলা হচ্ছে। আমি ভেবেছিলাম সেটা হচ্ছে একটা ভীষ্মর গল্প আর একটা যুধিষ্ঠির এবং অর্জুনের গল্প। আচ্ছা। তার মাঝখানটা বাদ দিয়েছিলাম। অর্থাৎ মানে তখন আমরা দেখলাম ওখানে যে ধরা যাক বিচিত্র বীর্য বা পাণ্ডু জন্মগ্রহণ করলো, আর ধৃতরাষ্ট্র আর পাণ্ডু জন্মগ্রহণ করলো। আবার এদিক থেকে দেখছি যে তাদের বয়স হয়ে গেছে। আচ্ছা।
মানে মাঝখানের যে ঘটনাটা, বিশেষ করে তিনজনকে নিয়ে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর, এইটাকে আমরা একটু কমিয়ে রেখেছিলাম, আচ্ছা আচ্ছা। বাড়িয়েছিলাম আগের গল্পটা, অর্থাৎ ভীষ্ম সত্যবতীর ওই অংশটা, শান্তনু সত্যবতী ভীষ্মর শান্তনু পার্টটা। সত্যবতী, এবং ইনফ্যাক্ট গঙ্গাও আসছেন হ্যাঁ ফ্ল্যাশব্যাক হ্যাঁ এইভাবে। হ্যাঁ আবার এখনকার পার্টটা, হ্যাঁ। যেটা শুরুই হচ্ছে একেবারে মানে যুদ্ধের মাঝামাঝি থেকে, অর্থাৎ ভীষ্মকে মারা শিখণ্ডীর অংশ থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি মাঝখানের পার্টটা তাহলে কি হ্যাঁ, এবার সেগুলো একটু- মাঝখানের পার্টটা আবার আসছে কিছু কিছু হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে, যে flashback কেন এ। এই আজকে এই দ্বন্দ্বটা হচ্ছে, কেন হুম হুম হুম। কনফ্রন্টেশনটা হচ্ছে, কেন এইভাবে আর কি। আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, আবার মানে বারবার পড়তে থাকি আর বারবার নতুন নতুন জিনিস খুঁজে বের করতে মানে বেরোতে থাকে। সেটা হলো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কিন্তু শ্রীকৃষ্ণ যে চরিত্রটা, তাকে কিন্তু খুব মানে আনসেরেমোনিয়াল ইন্ট্রোডাকশন দিয়েছেন। আহ, এইখানে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যায়। যদি আমি ধরে নিই যে ইরাবতী কার্ভের অ্যাঙ্গেল থেকে দেখি, রিলিজিয়াস অ্যাঙ্গেলগুলো আমি বাদই দিচ্ছি, হ্যাঁ, রিলিজিয়াস অ্যাঙ্গেলের বাদ কথা দিচ্ছি বাদ এই কারণ দিতে না, হবে। তাদেরও ভালো সুন্দর ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু এই ইন্টারপ্রিটেশনটার কারণটা আমি বলছি যে মূলত তো আমরা দেখছি যে এইভাবে বলা যায় যে আর্য বনাম অনার্যর লড়াই। হুম এবার যদি অনার্য আমি ধরে নিই যে কৃষ্ণাঙ্গদের, তাহলে দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র, শুরু একদম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে হুম দিয়ে, হুম তারপরে এদিকে মানে যাদব গোষ্ঠী তো রয়েছেই, এবং এদিকে হচ্ছে কুন্তিভোজের কুন্তি রয়েছেন, তার আবার দ্রৌপদীও তাই। আহ, এই যে অংশটা, এই অংশটা অর্থাৎ কোথাও একটা দেখা যাচ্ছে যেন যে দ্রুপদের সঙ্গে যে ভীষ্ম এবং তার পরিবার, হুম এই কুরুবংশের যে চিরন্তন লড়াইটা, হুম সেই চিরন্তন লড়াইটা উঠে আসছে এইখানে। আমারও খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে যে যাদব কুলপতি হিসেবে কৃষ্ণ এলেন। হুম কৃষ্ণ প্রথম দিকে আসছেন খুব আনসেরিমোনিয়াসলি, হুম। তারপর প্রায় কৃষ্ণর তৈরি করা একটা ফরম্যাট তৈরি হচ্ছে, কারেক্ট, একদম। পুরো পুরো ফরম্যাটটা এক্সপোজড হচ্ছে। হুম আর ঠিক তার উল্টো দিকে শকুনির তৈরি করা একটা ফরম্যাট তৈরি হচ্ছে, হুম। দুজনেই কিন্তু কুরুবংশ ধ্বংস করার জন্য লড়ছেন। কারেক্ট। অ্যাপারেন্টলি শকুনির একটা বেশ আছে ঠিকই, যে হ্যাঁ অ্যাপারেন্টলি মনে হচ্ছে শকুনি ওদের পক্ষে, কিন্তু তো আসলে তো সেই দধিচির হ্যাঁ হাড় হ্যাঁ দিয়ে হ্যাঁ তৈরি হ্যাঁ করা হ্যাঁ পাশা। তো এই এই যে খেলাটা রয়েছে, এটাতে আমার যেটা মনে হয়েছে যে বিভিন্ন চরিত্র, ধরা যাক আমি দ্রোণের কথাই যদি বলি, হুম হুম দ্রোণও কিন্তু খুব আনসেরিমোনিয়াসলি ঢোকেন কেন, হ্যাঁ না একটা রাজত্বের অংশ চাইছেন, একটা ভাগ চাইছেন, এবং মানে সেইটা চেয়ে পাচ্ছেন না, তাই যোগ দিচ্ছেন। হুম অথচ দ্রোণ একজন মস্ত বড় যোদ্ধা। হুম হুম ভীষ্মর ক্ষেত্রেই যদি বলি, যে ভীষ্মর এই এই যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং মানে আহ, মানে সত্যবতীকে বিয়ে না করা, হুম আহ, এটা ভীষ্মকে অনেক পেছনের দিকে ঠেলে দিচ্ছে। যদিও ভীষ্ম ইজ এ সোল পাওয়ারফুল লিডার বলা যেতে পারে, কিন্তু ভীষ্ম সামলাতে সবই পারতেন, গোটা সাম্রাজ্যটাই সামলে নিতে পারতেন, তার সেই ক্ষমতাও ছিল, কিন্তু তিনি কেমন যেন একটু পিছনের দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ আমার যেটা মনে হয়, সাইকোলজিক্যালি স্পিকিং যদি বলি, এই প্রত্যেকটা চরিত্র এক তো গ্রে, কোনোটাই ব্ল্যাক বা হোয়াইট নয়। একদম। আর দ্বিতীয় যে বিষয়টা আছে, মানে আমার এগুলো মনে হয়েছে, সেই ইন্টারপ্রিটেশনগুলো ভুল হতে পারে, যে ধরা যাক যে ভীষ্ম এই সাম্রাজ্যটা তিনি সর্বাপেক্ষা শক্তিশালী মানুষ, হুম কিন্তু তাহলে এই বাবার সঙ্গে মানে শান্তনুর প্রতি হুম ধরা হুম যাক আমার একটা অভিমানী হলো বা ইত্যাদি, হুম সেইটা কি ছোটবেলা থেকেই ভীষ্মকে একটা লো সেলফ এস্টিম তৈরি করে দিল? কোথাও একটা ভীষ্মর কি এই জায়গাটাতে একটা গুটিয়ে যাওয়া, বা একটা বলা যেতে পারে খানিকটা কাইন্ড অফ আর রিগ্রেশন, হুম সেটা কাজ করলো ভীষ্মর মধ্যে? যেমন ধরা যাক দ্রোণ কি এই যে অর্ধেক রাজত্ব চাইতে যাওয়া তার ক্ষেত্রে, এবং সেটা যদি আমি লোভ বা যাই বলি না কেন গুরুদক্ষিণা হিসাবে, এবং তারপর একলব্যর সঙ্গে যে করেছেন বা সবই, হুম। ইভেন কর্ণর সঙ্গে হ্যাঁ যেটা হ্যাঁ করা, এই সবকটা ক্ষেত্রেই এই ব্যক্তি, তিনি কিন্তু প্রত্যেকবার মানে ব্যক্তি স্বার্থটাকে
সামাজিক স্বার্থের অনেক ওপরে দেখছেন, অথচ তিনি কিন্তু গুরু। ঠিক, একেবারেই তাই। হ্যাঁ, আবার ধরা যাক যদি আমরা কর্ণর ক্ষেত্রেই আসি, কর্ণ আমাদের বাঙালিদের কাছে খুব ভীষণ প্রিয়, বিশেষ করে রবীন্দ্রনাথের জন্যেই। আমি রব নিষ্ফলের হতাশের দলে, এটা একটা বাংলার ট্যাগলাইন হতে পারে। কিন্তু এই কর্ণ, কর্ণ তো অন্য দিক থেকে দেখতে গেলে কর্ণ ইজ এ সেলফ ডিস্ট্রাকটিভ কাইন্ড অফ আ পার্সন। মানে যিনি সব দিয়ে দিচ্ছেন সব কিছু জেনেও, যিনি ঘটোৎকচকে মারার জন্যে মানে ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করে ফেলছেন, হ্যাঁ। এটা জেনেও যে অর্জুনকে মারতে হবে। তো সেই জায়গা থেকে এই লোকটার মধ্যে কি থ্যানাটোস বা ডেথ ইনস্টিংক্ট অনেক বেশি কাজ করছে এই রসের থেকে? হুম। মানে এই প্রশ্নগুলো ফ্রম সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ ভীষণ উঠতে থাকে। যেরকম একটা মানুষ, ধরা যাক ধৃতরাষ্ট্র, আমরা যদি সমাজকে ধরে নিই যে সমাজ হচ্ছে আমাদের আয়না, এবং সমাজের চোখেই আমি নিজেকে দেখি, আসলে তাই। কারণ আমি তো নিজেকে নিজে দেখতে পাই না। কারেক্ট। মানে লাকানিয়ান ওই জায়গাটা থেকে যে আমি তো নিজেকে কখনো নিজে দেখতে পাই না, আমি তো বডি পার্টস দেখতে পাই। ইট ইজ দ্য মিরর স্টেজ। আমি মিররে দেখে আমাকে নিজেকে প্রথম ঠিক করি যে এইটা হচ্ছি আমি। হুম। তো সেইটা যদি হয়, তাহলে যে মানুষটা দেখতে পান না, আমি ধৃতরাষ্ট্র কথা বলছি, যে মানুষটা দেখতে পাচ্ছেন না, উম, কিন্তু তার তো কোনো আকার তৈরি হয়নি, হুম। কিন্তু তারপরেও এই দেখতে না পাওয়ার যন্ত্রণাটাই কি একটা জায়গায় কোথায় ফিউল করছে এই পাণ্ডবদের ওপর রাগটা? বা মানে তার ইন্টারনাল সাইকোলজিক্যাল ট্রমা কি সেটাকে ট্রিগার করছে সেটা হ্যাঁ, বলছো? ইন্টারনাল সাইকোলজিক্যাল ট্রমাটা বা ল্যাকটা, আমি যদি ঠিক বলি ঠিক ল্যাক, ঠিক। ওর যে ল্যাকটাই কি ফাইনালি ডিজায়ারটাকে ট্রিগার করলো? আবার সিমিলারলি এই যে খাণ্ডবপ্রস্থটা পুরো ধ্বংস করে দেওয়া হলো, হয়ে ইন্দ্রপ্রস্থ তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে মানে এরকম একটা ভয়াবহ, কি বলবো, আহ, মানে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া, ডিস্ট্রাকশন মানে, এবং খাণ্ডব সেখানে দহন, হ্যাঁ, পশু পাখি সব মারা গেল, সমস্ত মারা গেল। সব মারা গেল। এই এইটা কি এই কারণে যে জাস্ট টু শো দ্য অ্যাগ্রেশন, যে মানে আমরা ওদের থেকে বা মানে সাধারণ মানুষের থেকে বা ইভেন কুরু বংশের থেকে আরও বেশি সুপিরিয়ার? শক্তিশালী, হ্যাঁ। তাহলে কোথাও কি এই পাণ্ডুর ডেথ বা যেগুলো ওরা জানে, সেইটা কি ওদের মধ্যে কোনো ইনফিনিটি কমপ্লেক্স তৈরি করেছিল, যার থেকে ওকে সুপিরিয়ার প্রমাণ করার জন্য একটা ডিফেন্স মানে নিতে হয়েছিল, যে আমি আমি আই শুড বি সুপিরিয়ার? এই ধরনের প্রশ্ন। কারণ রাজনীতি অ্যাঙ্গেল থেকে মহাভারতকে দেখা হয়েছে বারবার, কর্পোরেট পলিটিক্স থেকে দেখা হয়েছে কলিযুগে একদম। খুব ভালো, হুম। বিজনেসের জায়গা থেকেও। কিন্তু আমার কেন জানি মনে হয় যে মহাভারতটাকে সাইকোলজির অ্যাঙ্গেল থেকে, হুম। মানে ঠিক যেমন গ্রিক ট্র্যাজেডিগুলোকে ধরে ধরে মানে ফ্রয়েড এবং পরবর্তীকালে অনেকে এই বিভিন্ন জিনিসগুলোকে করেছেন, মানে বার করেছেন। আমার মনে হয় কোথাও মহাভারত বোধহয় গ্রিক ট্র্যাজেডি, ইলিয়াড, ওডিসি সব কিছুর থেকেও বেটার বা সব কিছুর ওপরে লেখা একটা মহাকাব্য। সাংঘাতিক মহাকাব্য। হ্যাঁ, আমারও দেখো, আমিও খুব ফ্যাসিনেটেড উইথ মহাভারত, এবং আমি আর প্রেমাশিস আমরা একটা এপিসোডস করি, তো সেখানে হ্যাঁ, আমরাও যেহেতু আমাদের একটু সাইকো অ্যানালিসিস নিয়ে একটুখানি একটা চর্চা আছে, বা একটু চর্চা বলাটা ভুল হবে কারণ সেটা বলা অনেক বড়, একটু আর কি। স্টুডেন্ট অফ হ্যাঁ, সাইকোনাইটিক্স। স্টুডেন্টও না, মানে স্টুডেন্টের চেয়েও নিচে যদি কিছু হয়, সেখানে আমরা কিন্তু এই সেম জিনিস নিয়ে আলোচনা অনেকবার করেছি যে আহ, কি অবস্থায় এই বাচ্চাগুলো বড় হচ্ছে, কি সিচুয়েশনে এই বাচ্চাগুলো বড় হচ্ছে, এবং তাদের মধ্যে কি কি রকম কমপ্লেক্স, কি কি রকম ট্রমাস তারা নিয়ে বড় হয়ে, তার কি রিফ্লেকশন পাচ্ছি আমরা। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ ট্রু, ভীমের যে ভীমের সঙ্গে দুর্যোধনের যে ছোটবেলার যে টাসেলটা, সেই কারণে কি ভীমের ওই অ্যাগ্রেশনটা, যেই অ্যাগ্রেশনটাতে ও সবাইকে মেরে ফেলছে, রক্ত খেয়ে ফেলছে, মানে অলমোস্ট রাক্ষসের মতো। এবং অ্যাকচুয়ালি অন্যায়ভাবে উরুতে মেরে উরুভঙ্গ করে মানে কলিযুগ শুরু করছে। একদম। এবং এইটা কি সেই অ্যাগ্রেশনের পার্ট? যদি আমরা ব্যাক ট্র্যাক করতে যাই, তখন কিন্তু এটা মানে ইজিলি কানেক্ট করা যায় উইথ দিস থিংস, কর্ণের আজকের ক্ষেত্রেও তাই। আজকের পৃথিবীতে এটা খুব বেশি প্রাসঙ্গিক, এই জন্যে বলছি, জিও পলিটিক্সকে মাথায় রেখে, যে উম, প্রথম প্রাণীর আহ, প্রথম জল নিহত প্রাণীর রক্তে লাল।
এই যে কথাটা জীবনানন্দের, তাহলে কি একদম মানে এমনিতে আমরা জানি যে এটা হচ্ছে এই হাঙ্গার সেক্স অ্যাগ্রেশন একটা ট্রায়ো যেটা একদম বেসিক ইনস্টিংক্টের জায়গায় পড়ে। কিন্তু আজকে ভেবে দেখার একটা সময় এসেছে যে সারা পৃথিবী যখন ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, অদ্ভুতভাবে উম, মানুষের সমর্থনও তারা কেন পাচ্ছে? কারণ মানুষ তো শান্তিকামী হওয়ার কথা। হুম কিন্তু আমি ধরে নিলাম যে প্রচার ইত্যাদি সবই আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে ধর্মবিদ্বেষ, জাতিবিদ্বেষ সব কথার ক্ষেত্রে বলছি যে মানুষের যে একটা পার্টিসিপেশন হয়ে যাচ্ছে, সেটা এমন নয় তো যে এই অ্যাগ্রেশনটা তার মধ্যে যে রয়েছে হুম এবং সেটা ছোটোবেলা থেকে রয়েছে, সেই অ্যাগ্রেশনটা হয়তো একটা বিশেষ পরিস্থিতিতে সেটা নারিশড হয় না, হুম সেটাকে চেপে রাখা হয়। কিন্তু যেই সেই পরিস্থিতিটা একটু আলগা হয়, তখন খুব তাড়াতাড়ি সেটা মানে একদম আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসে। আমার এখানে আরেকটা জিনিস মনে হয় কমলদা, খুব, এবং সেটা খুব ভয় লাগে ভাবতে। সেটা হলো যে আজকে আমরা একটা সময় বড় হচ্ছি, আমাদের কাছে, আমি সেদিনই বোধহয় কারো একটা সময় কথা বলছিলাম যে আমরা না ছোটোবেলার, ছোটোবেলা তো বিভিন্ন রকম কমপ্লেক্সের মধ্যে দিয়ে আহ, মানে ফ্রয়েড এবং পরবর্তীতে বাকিরাও বলে দিয়েছেন যে আমাদের কি কি প্রবলেমস হতে পারে, কি কি জিনিস নিয়ে আমরা কমপ্লেক্সে থাকি। কিন্তু আমাদের সেই সময়টার থেকে আমরা বেরিয়ে খেলাধুলা করেছি, গান শুনেছি, নাটক দেখেছি, পরিবারের সঙ্গে আড্ডা মেরেছি, বিয়ে বাড়িতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি। এই সমস্ত করে বোধহয় আমরা আমাদের নিজেদের ভালো থাকাটা খুঁজে নিয়েছিলাম নিজেদের মতো, প্রত্যেকেই তাই করে। কিন্তু যারা কোভিডের আশেপাশে বড় হয়েছে, যারা সেই প্যান্ডেমিক, সেই ভয়াবহ পরিস্থিতিটা দেখে বড় হচ্ছে, আজকে আমরা কোভিড নিয়ে কথা বলি না, বিকজ আমাদের ওটা ট্রমা, আমরা বলি না। তুমি দেখবে কনসিয়াসলি লোকজন লকডাউনটাকে অ্যাভয়েড করে যায় ইন এনি কনভারসেশনস। একদম। এত বড় একটা ইভেন্ট, কিন্তু এই যেই বাচ্চারা এখানে বড় হয়েছে তারা তো পরবর্তীতে সমাজ চালাবে, এবং সেই অ্যাগ্রেশনটা কোথায় যেতে পারে, সেই চাপা ট্রমাটা কিভাবে বেরোতে পারে, আমার খুব ভয় লাগে সেটা ভেবে। হ্যাঁ, মানে ভয় ঠিক নয় আসলে। পৃথিবীতে প্রত্যেক প্রজন্মই তো এক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। হুম আমাদের প্রজন্মের মজাটা হচ্ছে আমরা শুরু করেছিলাম হচ্ছে স্লেট পেন্সিল দিয়ে, হুম আপাতত রয়েছি ক্লাউডে। হুম এর মাঝখানে অনেক মিডিয়া চেঞ্জ হয়ে গেছে, সে সিডি, ডিভিডি, টেপ ইত্যাদি কত কিছু এসেছে গেছে। এতটা এন্ডিওর করেছি আমরা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব কম সময়ের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। হুম তার আগের জেনারেশনগুলো একটু সময় পেয়েছে, হুম হুম মানে যা চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করা। তো এর মধ্যে দিয়ে এত তাড়াতাড়ি যাওয়ার ফলে আমাদের একটা ইনহেরেন্ট ইনসিকিউরিটি আছে এবং কোভিড অ্যাডস টু ইট হুম অ্যাকচুয়ালি। হুম আচ্ছা, তারপরে পরের জেনারেশন যারা শুরু করছে তাদের সঙ্গে আমাদের একটা তফাৎ আছে। তফাৎ দেখতেই পাচ্ছি। কোথাও একটা আহ, সব পরিস্থিতিতে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে আমার মনে হয় একটা ভয় হয় যে সেটা সমস্যা হবে না তো, এক। কিন্তু আবার এটাও আছে যে ওদের মধ্যে আমি যেটা দেখেছি ইনসিকিউরিটিটা একটু কম আর ফোকাসটা বড্ড বেশি। হুম মানে আমরা যেরকম একটা সময় গিয়ে দাঁড়িয়ে ভাবছে বুঝতেই পারছি না যে কি করব, জীবনে কি করতে হবে। ছোটোবেলায় একটা তোমার জীবনের এম কি বলে লিখেছি, কিন্তু সেই লেখাটা তো সে তো বই দেখে লেখা। হুম হুম কিন্তু তারপর নিজের জীবনের এম যদি সত্যি ঠিক করতে গিয়ে তখন সব ঘেঁটে ঘুঁটে একদম একাকার হয়ে গেছে। এদের ক্ষেত্রে, নতুন জেনারেশনের ক্ষেত্রে দেখছি, নতুন প্রজন্মের ক্ষেত্রে সেটা নয়। তারা জানে যে আমরা কি করব। এখন এই জানে যে আমরা কি করব, এটার খুব ভালো দিক একটা দিক রয়েছে। সেটা হচ্ছে হাতড়ে বেড়াতে হচ্ছে না। খারাপ দিক একটা, যে আমরা জানি যে যাই হাতড়াবে তাই পাবে না। অনেক পাওয়া থাকবে, অনেক না পাওয়া থাকবে। এই না পাওয়াটার সঙ্গে নিজেরা মানিয়ে নিতে পারবে তো? এইটা অবশ্যই একটা ভয়ের জায়গা। তবে আমার একটা জিনিস মনে হয় যে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল এই জন্যে, কি এক তো হচ্ছে যে একদিকে যেরকম জেনেটিক মিউটেশন হয়ে চলেছে, অন্যদিকে আবার টেকনোলজির একটা ট্রিমেন্ডাস অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং যেটা প্রায় আনপ্রেসিডেন্টেড এর আগে যা একদম একদম সময় একদম। গেছে। তো এটা একটা রেস হয়ে উঠেছে বিটুইন, আমার মনে হয়, বিটুইন দ্য জিন অ্যান্ড দ্য টেকনোলজি। হুম কে যে এগিয়ে থাকবে আর কী যে শেপ নেবে, এইটা মানে
প্রেডিক্ট করা খুব খুব ডিফিকাল্ট। মুশকিল। আরেকটা কথা বলো, যেটা নিয়ে আমি বারবার অনেক সময়ই কথা বলি, সেটা হলো একটা জেনারেশন সবসময়ই আরেকটা জেনারেশনকে বলে যে আমাদের সময়টা বেটার ছিল। এটা তোমার বাবারাও বলেছে, আমার বাবাও বলেছে, আমরাও বলবো, এবং ভবিষ্যতেও বলবে বোধহয়। তো আমাদের কি লেন্সটা বদলে যায়, মানে আমাদের লেন্সটা বদলে যায় নতুন সময়টাকে দেখার, সেই কারণে কি আমাদের মনে হয় এটা? ওরা কি ওদের জায়গায় ঠিকই আছে? এটাও হতে পারে। আমাদের যখন প্রথম, তোমার যদি মনে থাকে, আমরা যখন প্রথম খবরের কাগজ পড়তাম, খবরের কাগজগুলো হতো হলুদ হ্যাঁ, হ্যাঁ, আর লেখাগুলো হতো কালো। আমরা কোনোদিন আশা করিনি যে ওখানে একটা রংচঙে কিছু আসবে। ঠিক একদম। আর আজকের খবরের কাগজটা যখন আমি হাতে নিচ্ছি সকালবেলা, তখন আমায় অনেক সময় ভাবায় যে আচ্ছা, আমি তো পুরনো ওই খবরের কাগজটা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছি, হুম, কমপ্লিটলি এলিয়েনেটেড। তো এই যে এলিয়েনেশনটা হলো, এটা কি আমার রিডিং প্র্যাকটিসটাকে কমালো না বাড়ালো? হুম, পরে বুঝেছি না, কমায়নি বাড়ায়নি, একই আছে। কারণ যখন ওটা কিন্ডলে দেখব, তখন আমি আবার মুহূর্তের মধ্যে সেটার মধ্যে নিজেকে অ্যাকোমোডেট করে নিচ্ছি। হুম, আবার পরবর্তীকালে এখন অনেককে দেখি, এবং সেটা আমার ভীষণ অবাক লাগে। সেটা হচ্ছে তাঁরা স্ক্রিপ্ট দেখেন মোবাইলে। আমাদের পাতা উল্টে স্ক্রিপ্ট দেখার যে অভ্যেসটা, আর মোবাইলে স্ক্রিপ্ট দেখে পাতার পর পাতা, মানে মনেও থাকছে, অভিনয় করছেন, সবই ঠিক করছেন। তার মানে উনি সেট করে নিয়েছেন ওই একটা ফ্রেমের মধ্যে নিজেকে। হুম, হুম, এইটা আমার সবসময় মনে হয় যে মানুষ তো মারাত্মক অ্যাডাপটিভ। হুম। ইনফ্যাক্ট অ্যাডাপটিভ বলেই সে মানে ন্যাচারালি সিলেক্টেড, এবং হ্যাঁ, হ্যাঁ। সেই জন্যেই সে আজকে পৃথিবী ইভলিউশনের রুল চূড়ায় করছে, হ্যাঁ, রয়েছে, হ্যাঁ। পৃথিবী রুল রুল করছে করছে, ওই পৃথিবী কারণেই, রুল হ্যাঁ। করছে। সেই কারণেই আমার মনে হয় যে মানুষ মানে প্রত্যেকটা জেনারেশনই খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই যে নতুন উম, মানে এটা কি খুব অসুবিধাজনক মনে হচ্ছে যে আজকে 2025-এ বসে আহ, আমরা স্মার্টফোন যেন আমাদের রোজ ছিল এরকম একটা ভাব করছি। হুম, হুম, হুম। কিন্তু 2014-তে কি এসেছিল, মানে আমার তো মনে আছে সেরকম একটা ব্ল্যাকবেরির হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর তার তো একটু আগে মানে কমপ্লিটলি ওই যে ফোনগুলো মানে হ্যাঁ, এসএমএস করা যায় হ্যাঁ, শুধু। হ্যাঁ। শুধু এসএমএস করা যায় এরকম। এর এইটা আমরা এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এখন মনে হয় সব ফোনই তো মানে এই হবে, স্মার্টফোনই তো হবে। আরে হুম, ছবি তো পাঠাবেই, ছবি হুম। পাঠাবে না কেন? হ্যাঁ, টেকেন ফর এক্সাক্টলি, গ্রান্টেড হয়ে এক্সাক্টলি, গেছে, হ্যাঁ। ছবি পাঠাবে না কেন? আগে আমরা ভাবতাম ছবি কি করে পাঠাবে? আগে তো সে মেল করে ছবিটা পাঠাবে, তারপর হোয়াটসঅ্যাপ তো নয়, বারবার বলছি, এসএমএস করে সে হচ্ছে আমায় জানাবে যে পাঠিয়েছি, তুমি তার দেখে নাও। তারপর একটা কম্পিউটার পাবো আমি। তারপর আমি একটা সেখানে কম্পিউটার পাবো, হয়তো থাকবে না, তাই আমার একটা সাইবার ক্যাফেতে সাইবার ক্যাফেতে যেতে যেতে হবে, হবে, এইসব গল্প। একদম। সুতরাং এই যে এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে, আমরা কিন্তু পেছন দিকটা আর মনে রাখার প্রয়োজনও মনে করছি না। হুম, হ্যাঁ, কখন মনে রাখি? যখন হঠাৎ কোনো একটা ছবিতে মনে হয় যে 2010 সাল দেখাতে হবে, তখন হয়তো আবার খুঁজে পেতে বের করা হলো। এটা আর্কাইভাল ভ্যালু রয়েছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার ব্যক্তি জীবনের মানে অভ্যেসের মধ্যে তার কোনো ভ্যালুই নেই। আর সেইটা আমি নিজেই বা অ্যাডপ্ট করলাম কী করে? সেটাও তো আমাকে অবাক করে। আর আমি যদি করে থাকি, তাহলে আমি নিশ্চিত যে আমার পরের প্রজন্মের মানুষও তাই করছে। হুম। এবং আরো তাড়াতাড়ি করবে, কারণ এখন হ্যাঁ, যেরকম অ্যাডভান্সমেন্টটা হচ্ছে টেকনোলজি, যেটা বললে তুমি, যে আগের যে স্প্যানটা 10 বছর ছিল, সেটা হ্যাঁ, এখন 6 মাস হয়ে গেছে। এক্সাক্টলি তাই। হ্যাঁ, মানে এতটা বেশি। হ্যাঁ। আচ্ছা, এটাও ভাবো, নিশ্চয়ই তোমার নিজের বাড়ির কথাই বলছি, আমি পুরনো বাড়ির কথাই বলছি। তোমার মনে আছে যে সিলিং ছিল প্রায় 14-15 ফুট হ্যাঁ, উঁচুতে, হ্যাঁ, হ্যাঁ। বিরাট বিরাট জানলা ছিল, প্রচুর জায়গা ছিল। আচ্ছা, সেই সব বাড়িগুলো যে কোনো কারণেই ছেড়ে আবার তো আমরা এই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে চলে এসেছি। আচ্ছা, ফ্ল্যাটে চলে এলে তো আমাদের অ্যাকচুয়ালি ক্লস্ট্রোফোবিক লাগার কথা ছিল, কিন্তু কই ক্লস্ট্রোফোবিয়া তো হলো না। লাগলো না তো, হ্যাঁ। আবার মানিয়ে নিলাম। হুম। হয়তো এর থেকেও ছোট জায়গায় আবার মানিয়ে নেব ভবিষ্যতে, হ্যাঁ, হতে পারে। হতেই পারে, কারণ যেভাবে পপুলেশন বাড়ছে, আমরা হ্যাঁ, জাপানে দেখি যে ওই হ্যাঁ, ছোট হ্যাঁ। ছোট ইয়ে চীনেও ছোট ছোট ঘরের মধ্যে সব সব কিছু আছে। হুম। এবং স্পেস সেভিং এর জন্য একটা আলাদা স্পেস সেভিং এর টেকনোলজি, জন্য পুরো মডিউলার সিস্টেমটা। মডুলার সিস্টেম তৈরি হয়েছে এবং মানুষ ইনোভেট করেছে। বেশ। অবশ্যই দেখো, এই এই আলোচনা বা এই আলোচনাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা পয়েন্টের পর, যেহেতু সে একটু দূরে দাঁড়িয়ে পেছনটা দেখতে চায়, তো তখন তার মনে হয় যেই রাস্তা দিয়ে তারা আসছে, তারা কোন রাস্তাটা নেবে। এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই এই জিনিসটা মনে হয়। তুমি যতদিন ডাক্তারি করেছো, প্রচুর পেশেন্টসের সঙ্গে তোমার নিশ্চয়ই ইন্টারাকশনস হয়েছে, প্রচুর ইয়ে হচ্ছে। তোমার সিনেমা বা নাটকের ক্ষেত্রে এই যে তুমি সাইকোলজিক্যালি এতটা
বেশি ইনক্লাইন টুয়ার্ডস দ্য ক্যারেক্টার সাইকোলজি এবং ভেতরে ভেতরে সেটার পেছনে কি তোমার এই ডাক্তারি করাটা কোথাও কাজে দিয়েছে? কিছুটা ডাক্তারি করা নয়, ডাক্তারি পড়ার ক্ষেত্রে কিছুটা কাজে দিয়েছে। কিছু পড়ার মধ্যে তো পাঠ্য একটু ছিলই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমার একজন দাদা স্থানীয়, যিনি মোটামুটি আমার গাইড বলা যেতে পারে। তিনি নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, দীপঙ্কর মুখার্জি। তো হি ওয়াজ আ সাইকিয়াট্রিস্ট। আচ্ছা। তো ওর সঙ্গে আমার দীর্ঘ সময় কেটেছে এবং মানে অনেক অ্যাকচুয়ালি অনেক কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আমি অ্যাসিস্ট করেছি। তো ওই জায়গা থেকে কিছুটা, বলব না পুরোটা, বা কিছুটা, আমার হ্যাঁ। বন্ধু-বান্ধবরা যারা আছেন তাদের কাছ থেকে কিছুটা জেনেছি আরকি। আ ঠিক অ্যানালিটিক্যাল সাইকোলজির অত গভীরে আমি জানবো না। বিহেভিওরাল তো জানবোই না, কগনিটিভও জানবো না। কিন্তু ওই আরকি মানে কিছুটা জেনেছি। আর ডাক্তারিতে কিছুটা ছিল ছোট্ট, ছোট করে। হ্যাঁ, কারণ একটা পেশেন্টকে তুমি যখন দেখো তো তাকে তো তার একটা রোগের যে সিমটম সেটা তো একটা বুঝতেই হয়, কিন্তু তার সঙ্গে তো সাইকোলজিটা বুঝতেই হয় তার। মেজরলি মানে শুধু আমি বলে নয়, যে কোনো ডাক্তার যিনি দেখছেন, বা আমি শুধু ডাক্তারদের কথা বলব না, যারাই হিউম্যান ইন্টারফেসে কাজ করছেন, হুম, হুম। যখনই একটা মিটিং হচ্ছে বা একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে বা কিছু হচ্ছে, তখন যিনি আসছেন তিনি মানে কি বলছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে বসলেন, এবং তার মুখের অবস্থাটা এই মুহূর্তে কীরকম, তার ভেতরে কোনো মানে অ্যাংজাইটি কাজ করছে কিনা, বা নাকি তিনি হুম, রিল্যাক্সড, হুম, হুম। এই সমস্ত, বা ইনফ্যাক্ট মানে অনেক ক্ষেত্রে দেখেছি যে খুব বড় রোগ আছে কিন্তু এই মুহূর্তে কোনো সিম্পটম নেই। তিনি একদম নরমাল। কিন্তু বিরাট বড় হয়তো অসুস্থ, ভীষণভাবে অসুস্থ। হয়তো একটা রয়েছে, মানে ক্রনিক রিনাল ফেলিউর রয়েছে। আবার সামান্য পেটে ব্যথা হচ্ছে, হ্যাঁ? যেটা কিন্তু সিম্পল একটা গ্যাস্ট্রাইটিসের যন্ত্রণা হয়তো হতে পারে। কিন্তু তার মুখ ভীষণভাবে বিকৃত। তখন বোঝা যায় যে পারসেপশন অফ পেইনটা দুটো মানুষের খুব আলাদা। মানে আমাদের একটা পড়ানোই হতো। সেটা হচ্ছে যে আ একজনের ব্লাড নিতে যাওয়া হয়েছে, একটা নিডল প্রিক। সেটা যে পেইন কজ করে, সেটা হয়তো সিমিলার পেইন কজ করে একজন সোলজার যখন তার হাতে বুলেট ঢোকে। মানে দুটোর ম্যাগনিটিউড সম্পূর্ণ আলাদা। হ্যাঁ। কিন্তু পেনের পারসেপশন, ও। আ স যার হাতে বুলেটটা ঢুকছে সে হয়তো অভ্যস্ত হয়ে গেছে সেই জায়গায়। আর কারুর একটা সিম্পল ব্লাড নেওয়ার জন্যে তাকে একটা সিরিঞ্জ দিয়ে ব্লাড নেওয়ার জন্য একটা পিন ফোটানো হলো, সে তার থেকে বেশি রিঅ্যাক্ট করলো। মানে হুম, বুলেটের থেকে বেশি রিঅ্যাক্ট করলো। তো এই পেন বিষয়টা ভীষণ পারসেপটিভ, মানে পারসেপশন অফ পেন ইজ ভেরি সাবজেক্টিভ। হুম, মানে হুম, হুম। কার কীরকম লাগছে, উম এইটা কিন্তু অন্যভাবে ঠিক করা। তো তখন এখানে সাইকোলজির মেজর ঠিক, ঠিক, ঠিক। ইস্যু এসে যায়। কারণ তখন তোমাকে ডায়াগনোসিস করতে হবে যে পেনটা কতটা এক্স্যাক্টলি। এক্সাক্টলি। যে বলছে সে তো বলছে আমি মরে যাচ্ছি পেনে, হ্যাঁ। হয়তো তা নয়ই। হ্যাঁ, না তা নয়। মানুষ দাঁতের ব্যথাতেও বলে মরে যাচ্ছি, আবার বুকের ব্যথাতেও বলে মরে যাচ্ছি। দাঁতের ব্যথা, বুকের ব্যথা দুটো আলাদা। দাঁতের ব্যথাটা হয়তো অনেক বেশি হয়ে যেতে পারে। কিন্তু তার মানে সেটা অত ভয়ঙ্কর নয়। এটা একটা। আর অবশ্যই পার্সোনালিটি টাইপ এবং বডি ল্যাঙ্গুয়েজ মেজরলি প্লে করে আ বিভিন্ন ক্ষেত্রে। অভিনয়ের ক্ষেত্রে ভীষণভাবে প্লে করে। হুম, হুম। মানে অভিনেতা, অভিনেত্রীর ক্ষেত্রে যে তিনি কিভাবে রিঅ্যাক্ট করছেন টু আ সিচুয়েশন, আ যেটা তার স্পন্টেনিয়াস পার্ট, যেটা তার চিন্তাভাবনা করা কনশাস পার্ট ঠিক আছে। কিন্তু আনকনশাসটা কিভাবে রিঅ্যাক্ট করছে, আ সেটা তো কিছুটা দেখতেই হয়। হ্যাঁ, হ্যাঁ। যেমন একটা আমি রিসেন্টলি একটা আ আমির খানের একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি রিলেট করলাম খুব। সেটা হলো আমির খান বলছিল যে পেন, এক্সেসিভ পেনে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করে? যদি এক্সেসিভ পেন হয়। তো ২-১ জনকে জিজ্ঞেস করে একজন বলেছে খুব চিৎকার করবে, একজন বলেছে চোখ দিয়ে জল পড়বে, একজন বলছে বলে অ্যাকচুয়ালি নো। অ্যাকচুয়ালি না, মানুষ অ্যামেজড হয়ে যায় উইথ দ্য ম্যাগনিটিউড অফ দ্য পেন। যেটা আমার সঙ্গে আমার ডান পাতাটা এরকমভাবে উল্টে গেছিল। অ্যান্ড আমি আমার জীবনে কোনোদিন ওরকম পেন এক্সপেরিয়েন্স করিনি। এটা আমি না এরকম হয়ে গেছিলাম। মানে এই হচ্ছেটা কি? এইটা কি? মানে এটা তো মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এতটা পেন হয় নাকি কারো? এরকম একটা অ্যামেজমেন্ট তৈরি হয়েছিল। এবং অভিনয়ের ক্ষেত্রে বোধহয় এটা খুব ম্যাটার করে অনেক সময়ই, যে যদি এক্সপেরিয়েন্স না থাকে বা ইফ ইউ ক্যানট, ওই পারসেপশনটা যদি ডিফারেন্ট হয়ে যায়, তখনই ওটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, কারণ হুম। একটা পেন সেনসেশন এলো, একটা স্টিমুলাস এলো। হ্যাঁ। স্টিমুলাসটা ইমিডিয়েটলি নার্ভ এন্ডিংস থেকে ব্রেনে গেল।
ব্রেন ওটাকে কিভাবে অ্যাসেস করলো, তার উপর আমার নেক্সট রিয়াকশনটা আসবে। ঠিক। কিন্তু এটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটছে যে ব্রেন প্রথমে হয়তো একদম অ্যামেজমেন্টে রিয়াক্ট করতে পারে। আরও একটা ভয়ঙ্কর জিনিস, এক্সট্রিম পেন ক্যান কজ নামনেস। একদম নাম হয়ে গেল, আর কিছু বললই না। মানে পেনটা হয়েছে কিন্তু এক্সপ্রেশনে সেটা এলো না, এলো হচ্ছে যে মানে আমরা যেটাকে বলতে পারি কি কর্তব্য বিমূঢ় গোছের। তবে তোমার অবশ্যই একটা চরিত্র লিখতে গেলে বা একটা গল্প বলতে গেলে তার তো মানে একটা সাইকোলজিক্যাল বিশ্লেষণ লাগেই, মানে যে কেউ, আমিও যখনই একটা চরিত্র লিখি সেটা তো লাগেই। এবার আসি, এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হলো চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় একটা আমাদের ছোটোবেলা সবার, মানে আমার মনে হয় প্রায় বাঙালির, প্রত্যেকটা বাঙালিরই একটা, মানে ওটা একটা এসকেপ ছিল আমাদের কাছে, যে আমরা বেরিয়ে চলে যাব শঙ্করের সঙ্গে ঘুরতে। আমি চাঁদের পাহাড় অন্ততপক্ষে 100 বারের বেশি পড়েছি, মানে বোধহয় অনেকেই তাই। এরকম একটা টেক্সটকে মানে টাচ করা, এইটা তুমি কখন ডিসাইড করো, কিভাবে ডিসাইড করো, এবং কি ছিল, মানে ব্যাক স্টোরিটা কি? ব্যাকস্টোরিটা হচ্ছে যে আমি একটা সময় একটা কোম্পানিতে মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম ডাক্তারি করাকালীন। সেই নাম প্ল্যানেট আইকিউ, একটা ছোট্ট কোম্পানি ছিল, এবং তারা বাচ্চাদের জন্য গেমস বানাতো। তো সেইখানে ভিজুয়ালাইজার হিসেবে আমি চাকরি করতাম। আচ্ছা। সেইখানকার যে স্টুডিও হেড ছিল সেই সময়, শানদার জুনায়েদ বলে, ওর অবদান আমার জীবনে অনেক রিগার্ডিং দিস অল টেকনিক্যাল আচ্ছা, আচ্ছা। থিংস। তো ও বলেছিল যে আমরা একটা অ্যানিমেশন করতে চাই, সেই অ্যানিমেশনটা কোন গল্পে হতে পারে, বাংলা এরকম কোনো গল্প আছে কিনা, একটা অ্যানিমেটেড মুভি করবে। তারপর সেটা হয়নি। তখন আমি চাঁদের পাহাড় বলেছিলাম। সেই তখন থেকে চাঁদের পাহাড়টা আমার মনের মধ্যে ঘুরছে। তখন কিন্তু সিনেমা টিনেমা আমি কিছু করিনি। পরবর্তীকালে যখন আবার শ্রীকান্তদা বললেন যে একটা কিছু করতে চাই যেটা বেশ বড় স্কেলের হবে এবং আ কিছুটা বাচ্চাদের জন্যে হবে। তো আমি বললাম যে বাচ্চা হিসেবে আমরা যেটা জানি বা যেটা করা উচিত সেটা করা সম্ভব নয়। সেটা হুম। হচ্ছে চাঁদের পাহাড়। তো বললেন, "কেন সম্ভব নয়?" আমি বললাম যে, প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে আফ্রিকা আগে যাইনি। আর যারা গেছেনও তাদের কাছ থেকে গল্প শুনিনি। আর যেসব জায়গার কথা বলছেন মানে স কা কাইন্ড অফ রিক্টার্স ভেল্ড হুম। বা বা এতে আমার ধরা যাক ভিক্টোরিয়া ফলস বা তখনকার রোডেশিয়া, এইগুলো তো আমরা কেউ যাইনি। মানে হুম। গেছেন খুব কম লোক, কিন্তু তারা আবার ওরকম ঠিক ঘুরে, ঘুরে সব দেখেছেন তা না। মানে একটা বায়োবাব গাছ থাকবে, এক জঙ্গল অ্যাকাশিয়া থাকবে। এটা কি করে হবে? এটা আদৌ আছে কিনা আজকের দিনে? হুম। 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 এটাই তো জানি না। তো তখন উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন এবং যেটা থেকে আমার মনে হয়েছিল যে হি হ্যাজ গট আ ভেরি বিগ ভিশন অ্যাবাউট সিনেমা অ্যান্ড এভরিথিং, যে এটা শর্ট করে পাওয়া যায় না। যে আপনি চলে যান আফ্রিকা। আমি বললাম, "সে কি?" তো গিয়ে দেখুন যে ১ নম্বরেই মানে রয়েছে কিনা, মানে এই ল্যান্ডস্কেপ আছে জিনিসগুলো কিনা। আছে কিনা? আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে অ্যানিমালস কিভাবে পাওয়া যায় বা আদৌ হয় কিনা। এবার এর আগে আমরা কয়েকটা ছবি দেখেছি। ছোটবেলায় তো সে হায়দারি আফ্রিকান সাফারি দেখেছি, সে হুম। অন্য হুম। কথা। হুম। পরবর্তীকালেও ঘোস্ট অফ দ্য ডার্কনেস আমি দেখেছি। বলতেই যাচ্ছিলাম, ঘোস্ট অন দ্য ডার্কনেস আমার তো মনে হয় চাঁদের পাহাড় পড়েছে লোক, যে হ্যাঁ, বানিয়েছে। অ্যাকচুয়ালি চাঁদের পাহাড় পড়েনি। ওই যে একটা ওটা ইনসিডেন্টস অফ জাবো বলে একটা ঘটনা ঘটেই ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। যেটাকে বিভূতিভূষণও ব্যবহার করেছেন। সেটা হচ্ছে ওই একটা ট্রেনের একটা ব্রিজ হ্যাঁ, হ্যাঁ, জাবোতে হ্যাঁ, হ্যাঁ। বিল্ড করার সময় দুটো কারেক্ট। সিংহ গন্ডগোল করত। তো এইবার সেইটা নিয়ে ফোন করাতে, কথা বলাতে বা জানাজানি তো বলল, "হ্যাঁ, এরকম তো আছে।" তো তারপরে আমরা গেলাম। গিয়ে ৩ দিনের মাথায় মানে বিভিন্ন জায়গায় দেখে টেখে বললাম, "এ কি? এ তো একদম একই রকম আছে। যা, যা বইতে লেখা আছে তাই, তাই আছে।" তাইতেই তখন আছে। আমরা কালাহারিটা যাইনি। হুম। তো তারপরে কালাহারি গেলাম। কালাহারি গিয়ে দেখলাম, ও বাবা! এটাও তো একই রকম আছে। যা, যা লিখেছেন তাই। তো তখন আমি ওখান থেকেই ফোন করলাম যে, "আমরা কিন্তু সবকিছু পেয়েছি। কি করে এবার বাকিটা, হ্যাঁ, এবার বাকিটা কি উই ক্যান হবে? ডু ইট। হুম। ইট মাইট বি আ ভেরি বিগ বাজেট ফিল্ম, সেটা অন্য কথা। বাট আমি বলতে পারি যে সবকিছু পাওয়া গেছে।" তো উনি বললেন, "ঠিক আছে, পাওয়া গেছে তো এবার এসে স্ক্রিপ্টটা লিখে ফেলুন।" হুম। তো এই চাঁদের পাহাড়ের ক্ষেত্রে আমি বহুবার বলি যে চাঁদের পাহাড়ের ক্ষেত্রে অনেকের অবদান আছে। মানে শুধু আমার নয়। ১ম কথা হচ্ছে প্রযোজককে বিরাট ঝুঁকি নিতে হয়েছিল, নিয়েও ছিলেন।
তারপরে অভিষেক সঙ্গে ছিল, অভিষেক দাদা। ও প্রচুর জায়গা ঘুরে মানে বা বিভিন্ন লাইন প্রডিউসারের কাছে গিয়ে পুরোটা অর্গানাইজ করা, এবং ইট ওয়াজ আ বিগ শ্যুট, 55 ডেজ অফ শ্যুট। হ্যাঁ, আর একটা হিউজ ব্যাপার, মানে ওই একটা হিউজ প্রত্যেকটা ব্যাপার, জায়গায় গিয়ে অত কিছু ম্যানেজ করা, মানে অভিষেক হ্যাজ ডান এ গ্রেট জব গ্রেট তাহলে। জব। তারপরে আবার কি, আবার হচ্ছে দুটো শিডিউলে, একটা টানা শিডিউল নয়। সেটাও শ্রীকান্তদা বললেন যে একটা টানা শিডিউলে হবে না, ওটা দুটো করুন। আচ্ছা। হ্যাঁ, এই জন্য দুটো করুন, কারণ বুঝতে পারছেন না, ফিজিক্যালি পারবেন না। হ্যাঁ, এখন পরে ভাবি তো সত্যি তো 55 দিন টানা করতাম কি করে। এক্স্যাক্টলি। এই যে সমস্ত বিষয়টা নিয়ে ওরা যা করেছেন, তারপর মণিদার ওখানে যাওয়া, গিয়ে ওদের সঙ্গে কথা বলা, বলে পুরো জিনিসটাকে অ্যাপ্রুভ করা ইত্যাদি, ইট ওয়াজ আ লাইফস্টাইল এক্সপেরিয়েন্স। মানে ওই রকম এক্সপিরিয়েন্স কি বলবো আর কি, হওয়া খুব মুশকিল। তারপরে দেবের ইনক্লুশনের ব্যাপারটা, হুম। যদিও সেটা আমিই চেয়েছিলাম, সেটাও খুব স্ট্রেঞ্জ। যে আমার মনে হয়েছিল যে বিভূতিভূষণের বর্ণিত ক্যারেক্টারের সঙ্গে আমি আমার দেবকেই দেখতে পাচ্ছি, দেবী মেলে। কেন বলছি? কারণ দেব তার আগে অনেকগুলো বাণিজ্যিক ছবি করেছে, খুব সফল বাণিজ্যিক ছবি, হিটও। কিন্তু সেখানে ওর একটা ইমেজ আছে, সেই ইমেজটা তৈরি করেছে, এটা ঠিকই। কিন্তু ব্যক্তি মানুষ দেবকে সামনে থেকে দেখলে বোঝা যায় যে যা যা বিভূতিভূষণ চেয়েছেন সেটাই কিন্তু আছে দেবের মধ্যে। যেরকম একটি বাঙালি ছেলে, খুব সরল মুখ, তারপরে সে হচ্ছে মানে কুস্তি করতে জানে, বক্সিং করতে জানে, সাঁতার কাটে, গাছে চড়ে, হ্যাঁ, এবং মানে গ্রামের ছেলে। তো সবকটাই আসলে দেবের সঙ্গে মিলে যায়। হুম। উম কোনো আরবান মানে আরবান ফেস বা আরবান কোনো রকম অ্যাপ্রোচ নয়। হুম, 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 আ সেইটা মিলে গেছিল। সে অনেকগুলো ফ্যাক্টর ওখানে কাজ করেছে। তারপর বাচ্চাদের ছবি, হুম, এটা একটা ব্যাপার হুম, মিলে গেছে। I would be definitely very much মানে আ কি বলবো? indebted to জেরাল্ড রুডলফ, মানে যে আলভারেজ করেছে। হুম, 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 হ্যাঁ? এরকম সবাইকে পাওয়া গেছিল। বাট শ্রমিক, শুভঙ্কর দুজন ছিল। আ ব মানে আ ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট ক্যামেরা। ওটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তারপরে আর এরকম একটা শুট, বাবা! হ্যাঁ, এরকম একটা শ্যুট। তারপর ওখানকার wranglers রা, মানে এভরিবডি ডিড দেয়ার জব। বাট সেট একটা জিনিস আমাকে বলো কমলদা, হুম, এত বড় একটা জিনিস, এত বড় একটা স্কিল, এত বড় একটা আ দক্ষযজ্ঞ আরকি। এই পুরোটা করার আগে আ তোমার মানে তোমার নিজের মেন্টাল প্রিপারেশনটা কিরকম ছিল? ছিল। কেন বলছি? আ উম এক হচ্ছে যে যখন থেকে এটা প্ল্যান হলো এবং তারপর যখন থেকে হলো, মানে ঠিক হলো, মানে ওই রেকিটা যে হলো না, ওই রেকি তো মোটামুটি বুঝতে পারলাম যে থাকার জায়গাটা কীরকম, শুটিংটা কোথায় হবে, কতটা যেতে হবে, কতটা পাহাড় বেয়ে উঠতে হবে। ইনফ্যাক্ট ওরা দড়ি বেঁধে দেবে ইত্যাদি সব ব্যাপার-স্যাপার, বা কোথাও একটা লক ক্রস করতে হবে। ওই এক্সপেরিয়েন্সটা এত ডিটেলে হয়েছিল, মানে এটাও সত্যি কথা যে আ অভিষেক এবং আমরা কিন্তু রিপিটেডলি গেছি আফ্রিকা। এরকম নয় যে একবার রেকি করেছি, বারবার গিয়ে শ্যুট করেছি, তা নয়। হুম, মাঝখানে আবার গেছি, থেকেছি। ওই অ্যাকচুয়ালি সিংহের বিহেভিয়ার বা অন্যান্য মানে ওয়াইল্ড লাইফের বিহেভিয়ার কী সেগুলো দেখেছি। সেজন্য থাকতে হয়েছে। সেই ধরনের প্রচেষ্টা আর হয় না এখন। হুম। এবার তোমার জন্য এই এক্সপেরিয়েন্সটা তো মাস্ট বি ভেরি, মারাত্মক, ভেরি মারাত্মক। ডিফারেন্ট। কিরকম, মানে কি হলো? মানে তারপর চাঁদের পাহাড় শেষ হওয়ার পর, চাঁদের পাহাড় হওয়ার পর চাঁদের পাহাড় একটা ১ম বার রেকর্ড বক্স অফিস করলো। মানে সেগুলো ঠিক আছে, হ্যাঁ। এবং রেকর্ড লোকজন প্রচণ্ড গিয়ে দেখলো টেকলো এবং মানে একটা বিরাট ব্যাপার হলো। কিন্তু তোমার ওই যে এক্সপেরিয়েন্স অফ শুটিং, ওই আফ্রিকা যাওয়া, ওইরকম পুরো একটা জায়গাকে এক্সপ্লোর করা, ওই এক্সপেরিয়েন্সটা তোমাকে কিভাবে বদলালো? আমাকে বদলালো এইভাবে যে আমি একটা জিনিস বুঝলাম যে উইথ প্রপার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বাজেট ইট ইজ ডুয়েবল। হুম, প্রথম কথা, হুম, ইন বেঙ্গলি। ১ নম্বর কথা, যে বাংলা থেকে বসেই বড় কাজ করা যায়। করা যায় না তা নয়। দ্বিতীয় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আ মানে এটা আফ্রিকার ক্ষেত্রে যেরকম ট্রু, এরকম সারা পৃথিবীতে আরও অনেক দুর্ধর্ষ জায়গা রয়েছে। আর এটা ঘটনা যে একটা সময়, যেটা সত্যজিৎ রায়ের কথায় বারবার এসছে, আগন্তুকেই এসছে,
যে কূপমণ্ডুক হয়েও না, বেরিয়ে পড়ো। এখন আমাদের রেনেসাঁ পরবর্তীকালীন যে ইন্টেলেকচুয়াল মানে কি বলবো, মানে ইন্টেলেকচুয়াল গ্যালাক্সি, তাঁরা কিন্তু ভীষণভাবে আন্তর্জাতিক ভাবতেন। রবীন্দ্রনাথ তো বটেই, কিন্তু বাকিরাও ভীষণভাবে আন্তর্জাতিক ভাবতেন এবং মানে যাওয়া আসাও করতেন। তৎকালীন দিনে ফ্লাইটে না হলেও জাহাজে এখান থেকে ওখানে চলে যাচ্ছেন, ওখান থেকে সেখানে চলে যাচ্ছেন, এটা তো আমরা এখনকার দিনে ভাবতে পারি না। ঠিক, হ্যাঁ, একদমই তাই। মানে এখন যখন রয়েছে, মানে এই লেভেলের কমিউনিকেশন রয়েছে। কমিউনিকেশন রয়েছে, প্যাসেঞ্জার এয়ারলাইনার্স রয়েছে, তাতেও হয় না। কিন্তু তৎকালীন দিনে জাহাজের ডেকে চড়ে চলে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার ছিল। তো বাঙালি যে কূপমণ্ডুক নয়, এবং তার মধ্যে যে একটা অ্যাডভেঞ্চারাস স্পিরিট আছে, বিশেষ করে যতক্ষণ না সে বয়সটাকে করাপ্ট করছে, তার মধ্যে আছেই। যে কারণে বাঙালি ভীষণ বেড়াতে যায়। মানে যেখানেই বেড়াতে যাব দেখব যে কিছু বাঙালি ফ্যামিলি গেছে, হ্যাঁ, 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 ট্রেকিংয়ে যায়। ঠিক। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে ভীষণভাবে দেখা গেছিল, ওই ওই উন্মাদনাটা তৈরি হয়েছিল যে এই রকমই জীবন হওয়া উচিত। হুম, মানে ইট ইজ নট দ্য লেংথ অফ দ্য লাইফ ইউ লিভ, ইট ইজ দ্য ডেপথ অফ দ্য লাইফ ইউ লিভ অ্যাকচুয়ালি। হুম, সেই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণভাবে মানুষ রেসপন্ড করেছিলেন। অ্যাকচুয়ালি মানে শেষমেশ তো মানুষকে নেচার টানে। হুম, 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 মানুষকে একটা আরবান সুপারস্ট্রাকচারের মধ্যে থাকতে হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে ইনকাম, রোজগার। কিন্তু যদি ধরা যাক, এই আমি ধরে নিলাম যে রোজগার ব্যাপারটার প্রয়োজনীয়তা নেই, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, যেটা হয় না, তাহলে কিন্তু মানুষ কিন্তু আবার ঝর্ণার কাছে, নদীর কাছে, গাছের কাছে ফিরে যাবে, পাহাড়ের কাছে বা সমুদ্রের কাছে বারবার ঘুরে ফিরে যায়ও সে। যায়। যায়ও, কারণ সেটা তখন এখন এসকেপেড হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু একটা সময় তো ওটাই থাকার জায়গা ছিল। সুতরাং সেই জায়গাটা খুব কোথাও জোর, একটা কোথাও একটা ডিএনএ সেই কানেকশনটা করে। অবশ্যই করে, অবশ্যই করে। হুম। আর আরেকটা জিনিসও আমার মনে হয় যে এরকম একটা ছবি যখন শেষ হলো তোমার করা, এই যে এক্সপিরিয়েন্সটা, সেটা তো তোমাকেও ইন্টারনালিও, এটা তো তুমি এক্সটার্নাল একটা জায়গায়, ইন্টারনালিও তো তোমাকে প্রচুর বদলেছে নিশ্চয়ই। ভীষণভাবে বদলালো, ভীষণভাবে বদলেছে। তার কারণটা হচ্ছে যে আহ, সত্যি কথাই বলছি, যে উম, ওখানে কিছু জীবন দেখেছি। হুম, মানে সেটা বিভিন্ন বৃত্তের মানুষের জীবন, মানে মধ্যবিত্তও দেখেছি, একদম নিম্নবিত্ত মানুষও দেখেছি, এবং একদম উপজাতীয় মানুষও দেখেছি। তো তাদের যে কালচার বা তাদের যে জীবন যাপন, সেই যাপনটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। যে আমরা যে একটা সোজা কথাই বলবো, যে একটা গেরস্থ জীবনের মধ্যে আছি, এবং আমাদের যে একটা পরিমিত জীবন, জীবনের যে কোনো পরিমাপ হয় না, সেটা কিন্তু ওখানকার বিভিন্ন মানুষের মধ্যে দেখেছি। অন্যরকম ওয়ে অফ লাইফ দেখেছি, সেটা খুব ইন্টারেস্টিং। মানে এমন জায়গা দেখেছি যেখানে কোনোভাবেই কোনো ইলেকট্রিসিটি ঢুকতে দেওয়া হবে না। আ কোনোভাবেই তারা কোনো রকম কৃত্রিম জল বা কোল্ড ড্রিংক বা আ মানে লিকার তারা খাবেন না। হুম, যা হবে অর্গানিক। হুম, আ এবং মানে প্রদীপ জ্বেলে বা মশাল জ্বেলেই সেখানে কাজ হয়। আমি কিন্তু এটা উপজাতিদের কথা বলছি না। এটা উবুন্টু সংস্কৃতির কথা বলছি। তাদের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গেও যেরকম থেকেছি। আবার উপজাতীয় সম্প্রদায়ের অনেক মানুষের সঙ্গে মিশেছি। বিশেষ করে সোয়াহিলি, সোমালি, ওদের কাছে সঙ্গে গেছি। জুলু ভিলেজে তো ছিলামই। তো আ বা মাসাইদের দেখেছি। তো হুম, ওদের যে যাপনটা, সেই যাপনটা আমাদের থেকে ভীষণ রকম আলাদা। তো মনে হয়েছে অনেক ক্ষেত্রে, এবং সেটা বিরাটভাবে সত্যজিৎ রায়ের 'আগন্তুক' দ্বারা আবার প্রভাবিত আমি বলছি। আ সেটা হচ্ছে যে আ ওই জীবনে আর্মাডিলোর মাংস খাওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। আ বা ওই বাইসনের ছবিটা গুহায় দেখাটা বা আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। মানে হুম, সবটা আমার এই মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল যে সার্কিট, কলকাতার বলব না শুধু, মানে ভারতবর্ষেই বললাম, সেটাই শেষ কথা নয়। এর বাইরে অনেক রকম জীবন আছে। আর সেই জীবনে মানুষ যে খুশি নেই তা নয়। এবং সেটার মধ্যে নিশ্চয়ই তুমি আনসার্টেনটিও দেখতে পেয়েছো জীবনের মধ্যে, যে কখন একটা মানুষ, মানে আজকে
আমি সুন্দরবনে একটা গ্রামে গিয়ে যা শুনেছি তাতে আমার মনে হচ্ছে মানে মানুষটা যখন যাচ্ছে বাইরে বউটা জানে নাও ফিরতে পারে অ্যান্ড ইট ইজ ওকে ফর দেম, মানে তাছাড়া আর কোনো অপশন নেই। এটা নিশ্চয়ই তুমি ওখানেও দেখেছো। সর্বত্র পৃথিবীতে দারিদ্র মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কি সাহসী করে তুলতে পারে, সেটা দেখেছি। মানে এখানকার যেরকম ধরো মিন ধরার জন্যে হুম বা কাঁকড়া ধরার জন্যে হুম। যে জায়গাটা গভর্নমেন্ট অনুমোদিত নয় সেই জায়গাটায় গিয়ে যেতে চলে হয় এবং যায়। সেখানে বাঘ এবং কুমির দুটোই আসে। ওখানে যেটা হয় সেটা হচ্ছে বোতসোয়ানা থেকে পাশে বা মোজাম্বিক থেকে, যেহেতু ওদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সেই জন্যে প্রচুর মানুষ জোবার্গে আসার চেষ্টা করে, জোহানেসবার্গে। হুম তো এই জোহানেসবার্গে আসার পথটা কিন্তু মূলত ক্রুগার ন্যাশনাল ফরেস্ট। তো হুম এইবার এই ক্রুগারের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফ্যামিলিকে ফ্যামিলি সিংহের হাতে মুখে পড়ে বা হাতির মানে আক্রমণের সামনে পড়ে। এবার কিভাবে এই পুরো হিউম্যান মাইগ্রেশনটা হয় এবং তারা জোবার্গে আসে জাস্ট সামান্য কিছু রোজগারের জন্য, হুম বা কালাহারির মতো এরকম ডেজার্ট হেঁটে পেরিয়ে নামিবিয়া থেকে এই জোবার্গের দিকে আসে। জোবার্গ নয়, ওটা হুম প্রিটোরিয়ার হুম দিকে বেশি হুম আসে। প্রিটোরিয়ার দিকে আসে হচ্ছে মানুষ কাজের সন্ধানে। তো ওই যে ভয়ঙ্কর ইকোনমিক মাইগ্রেশন, না আফ্রিকা বলতে আমরা মেজরলি ওই সেরেঙ্গেটি টু মাসাই মারা, মাসাই মারা টু সেরেঙ্গেটি ব্যাক, হুম হুম এই হুম মাইগ্রেশনের কথা জানি, রিভার্স মাইগ্রেশনের কথা জানি, সেটা মানুষ দেখতে যান। কিন্তু যে মানুষ যে গল্পটা দেখতে পাওয়া যায় না, সেটা রোজ ঘটছে, সেটা হচ্ছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে সমস্ত রিস্ক নিয়ে বাচ্চা কোলে একদম ফ্যামিলিকে ফ্যামিলি এই দেশ থেকে ও দেশ যাচ্ছে, সেটা ভয়ঙ্কর। তো হ্যাঁ, দেখেছি। সবথেকে ভয়ঙ্কর আমার স্মৃতিতে আছে যে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, মানে অ্যাবজেক্ট পভার্টি কাকে বলে, গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু পেছল এবং গাড়িটা খুব স্পিডে চলছে এবং মানে হাইওয়েটা খুব বড়। জোহানেসবার্গ থেকে ল্যান্সেরিয়ার দিকে যাচ্ছি। আ ওখানে অনেক সময় দেখা যায় যে অনেকে মানে সাহায্য প্রার্থনা করছেন। অনেকে খেলা দেখান, অনেকে নাচ দেখান পয়সা কড়ির জন্যে। তো হঠাৎ খেয়াল করেছি যে দুটো ল্যাম্পপোস্টের মাঝখানে একটু অন্ধকার, সেই অন্ধকারে একজন বসে আছেন এবং আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারের মানে যিনি চালাচ্ছিলেন তার হাতটা চেপে ধরেছি। তিনি মালি, মানে টাঙ্গানাইকা থেকে এসছেন। তো তিনিও বুঝতে পেরে গেছেন, তিনিও দেখতে পেয়ে গেছেন, তিনিও গাড়িটা স্লো করে দিলেন। তারপর আস্তে আস্তে কাটিয়ে যেতে যাওয়া হয়। তো সেইখানে যে ছেলেটি বসে আছে একদম, মানে যে জায়গাটায় বসে আছে তাকে দেখা যাচ্ছে না ঝিরঝিরে বৃষ্টির মধ্যে। অন্তত ১২০, ১১০ এই লেভেলে গাড়ি যাচ্ছে। আ ওর হাতে লেখা, যে মানে ইংরেজিতে লেখা যে, "হয় আমাকে কিছু দাও, না হলে আমাকে রান ওভার করে যাও। আমার আর যাবার জায়গা নেই।" এবং একটি মানে সুস্থ সবল ২৫-২৬ বছরের ছেলে খালি গায়ে বসে আছে। তা এই ধরনের গেটোতে গেছি। হুম অ্যাকচুয়ালি উইনি ম্যান্ডেলার এতে। হুম হুম সেটা দেখেছি যে খুব খারাপ। মানে সিচুয়েশনটা খুব খারাপ, লিভিং কন্ডিশনটাই খুব খারাপ। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আছে, সত্যি তাদের মারাত্মক লড়াই আছে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা অন্য যাপন আছে। এই অন্য যাপনটা আমাকে ভীষণভাবে টানে। মানে বিভিন্ন দেশেরই বলছি। শুধু ওদের নয়, মানে অস্ট্রেলিয়াতেও তাই বা অ্যামাজনেও তাই। মানে যেখানে, যেখানে যখন গেছি অন্য ধরনের যাপন। মানে আমরা যেটা আজকে করছি, ধরা যাক একটা বডি পেইন্টিং বা একটা ট্যাটু বা একটা পিয়ার্সিং, হুম সে তো ওরা কবে থেকে করছে। মানে মানে হাজার, হাজার সাল আগে থেকে করছে। হুম হুম এবং ওদের কাছ থেকে আমরা এই ফ্যাশন, এই যে আমরা ক্লোরোকুইন খাচ্ছি, হুম হুম কুইনিন খাচ্ছি, এ তো অ্যামাজন থেকে এসেছে। কফি খাচ্ছি বা কোকা কোলা খাচ্ছি, কোকা এসব তো কবে এসছে ওদের, ওদের কালচার, ওয়ে অফ লাইফ হুম। থেকে। একদিকে তুমি অ্যামাজন অভিযানের মতো একটা সিনেমা বানাচ্ছ, আবার তুমি একটা যেটাতে অ্যাডভেঞ্চার প্রধান বিষয় এবং ভিজুয়াল, তার ওই মানে এক্সপিরিয়েন্সটাও যে ওই যে ও যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই আসল উপজীব্য বিষয়। আবার এদিকে তুমি যখন মেঘে ঢাকা তারা বলো বা উড়োচিঠি বলো, যখন এই ধরনের ছবি করছো তখন সেখানে সাইকোলজি অনেক বেশি ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল মানে ভেতরের ইন্টারনাল, এই দুটোর মধ্যে তোমাকে কি আলাদা করে ব্যালেন্স করতে হয় নাকি তোমার যেরকম যখন সেইভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নাও? দেখো, পুরো জিনিসটাই এইরকম অনেকটা। সেটা হচ্ছে যে, প্রথম কথা, আমার সবসময় মনে হয়েছে যতগুলো চরিত্র, মানে মুখ্য চরিত্র নিয়ে কাজ করার চেষ্টা করেছি,
সেই চরিত্রগুলো প্রত্যেকেই অ্যাডভেঞ্চারাস ইন ডিফারেন্ট ফর্মস। হুম কেউ হয়তো সোশ্যাল ট্যাবুজ সেই বিষয় নিয়ে অ্যাডভেঞ্চারাস, একটা স্ট্রাকচারকে ভাঙার ক্ষেত্রে। কেউ আবার ধরা যাক রাজনৈতিকভাবে হুম সে তার বাউন্ডারিকে পুশ করছে। হুম আবার কেউ জঙ্গল বা পাহাড়ে গিয়ে যেটা সাধ্য নয় সেটা করার চেষ্টা করছে। তো মূলত আমার কাছে বিষয়টা একই। অবশ্যই ওই খোল নলচে বদলে যাচ্ছে প্রত্যেকবার। মানে আমি উদাহরণস্বরূপ যদি বলি যে শঙ্কর একটা চরিত্র যে অ্যাডভেঞ্চারাস, হুম কিন্তু আমার কাছে মেঘে ঢাকা তারার নীলকণ্ঠ বাগচি বা অ্যাকচুয়ালি ঋত্বিক ঘটক, হুম তিনিও কিন্তু তাঁর জায়গায় ভীষণ অ্যাডভেঞ্চারাস। ঠিক আবার যখন ধরা যাক ককপিট করছি, মানে সেখানকার যে পাইলট, সেই পাইলটও কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস। আদারওয়াইজ তিনি হয়তো আগে ল্যান্ড করে যেতেন বা ঘুরিয়ে নিতেন ফ্লাইটটা, ডাইভারশন নিয়ে অন্য কোথাও চলে যেতেন। আবার ক্ষত যখন হচ্ছে ধরা যাক, তখন যে লেখকের চরিত্র, সেও ভয়ঙ্কর রকম অ্যাডভেঞ্চারাস তার সম্পর্কের যে নিয়ম কানুনগুলোকে ভেঙে ফেলতে। তো আসলে অ্যাডভেঞ্চারাস শব্দটা ব্যবহার করবো কিনা জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি নন কনফর্মিস্ট। হুম নন কনফর্মিস্ট হওয়ার যে ইচ্ছেটা বোধহয় আমার আছে, হয়তো আছে, সেইটার একটা প্রজেকশন হয়ে যায় থ্রু দ্য স্টোরিজ। হুম মনে হয় তাই। একটা এই চাঁদের পাহাড় প্রসঙ্গে একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করি, এটা আমার মনে হচ্ছিল অনেকদিন ধরে জিজ্ঞেস করবো সেটা হলো অনেকেই বুনিপের ইনক্লুশন নিয়ে অনেক কথা বলেছে এবং এটা না করলেই হতো, এটা হয়তো এটা এরকম দেখতে, এবং বেশ কিছু ট্রোলিংও হয়েছে বুনিপকে নিয়ে। তো প্রথম কথা হলো, আমাকে একটা কথা বলো, তোমার সঙ্গে তোমার এটা দিয়ে কি মনে হয়েছে এটাতে, এবং তুমি কেন বুনিপকে ইনক্লুড করেছো, এটা হলো প্রথম প্রশ্ন। তারপরের প্রশ্নটা আমি পরে করি, আগে এটার উত্তরটা দাও। প্রথম বিষয়টা ছিল হচ্ছে যে বুনিপ, যেটা বিভূতিভূষণ বর্ণনা করেছিলেন হুম আফ্রিকাতে, বুনিপ কিন্তু আফ্রিকান লেজেন্ড নয়, হুম বুনিপ অস্ট্রেলিয়ান লেজেন্ড। খুব ছোটোখাটো যে দু একটা এদিক ওদিক আছে, তার মধ্যে এটা একটা। অস্ট্রেলিয়াতে প্রচুর বুনিপ পার্কস ইত্যাদি আছে এবং সেখানে অনেক বুনিপ মডেলস আছে, যেরকম হয় না যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে ভাবি, মানে ধরা যাক কী বলে, লকনেস মনস্টার, হুম এবং তার ভিত্তিতে সবাই ভাবে যে এই জলের তলায় একটা মনস্টার আছে, হুম এবং আমরা দেখতেও যাই স্কটল্যান্ডে গেলে, এবং কিন্তু সবাই জানে যেটা অ্যাকচুয়ালি নেই। তার সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। তো সেইটা হচ্ছে প্রথম কারণ ছিল যে এটাকে কীরকমভাবে দেখাবো বা কীরকম ডিজাইনটা হবে, সেরকম একটা ডিজাইন থেকে নেওয়া। মানে ওই বিদেশে অনেক রকম আছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এর পরের বিষয়টা হচ্ছে যে পার্ট অফ এক্সিকিউশন, হুম মানে দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডিং আপন সিজিআই। এই সিজিআই এর পার্টটাতে সত্যি কথা বলতে মানে বুনিপকে যদি আমাদের সব কিছু করে করা হতো, মানে যেগুলো খুব দরকার ছিল, একটা হচ্ছে সেই সময় 2013-তে সব কিছু করে দরকার হতো বিদেশ থেকে করাতে হতো। হুম কারণ তার যে অ্যানিমেশন, তার যে রিগিং, তার যে স্কিন টেক্সচার ইত্যাদি সব কিছু, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অনেক জায়গায় হয়তো মোশন ক্যাপচার হারনেসের ব্যবহার করতে হতো। সেইটা সেই সময় সম্ভব হয়নি। হুম সেটা একটা। আ তাহলে বাজেট একটা বিশাল জায়গায় চলে যায়। আর সেটা হয়নি। এবার বিষয়টা হচ্ছে যে বুনিপ তো গল্পে সেইভাবে ছিল না। হুম মাঝে মধ্যে তাকে সরে যেতে দেখা যেত। হুম কিন্তু আমার যেটা মনে হয়েছিল, সেটা আমি খুব অনেস্টলি বলছি, এবার সেটা ভুলও হতে পারে বা ঠিকও হতে পারে। সেটা হচ্ছে যে বিভূতিভূষণ লিখছেন এটা ১৯৩৭ সালে। আর আমরা যখন এই ছবিটা বানাচ্ছি তখন ২০১৩। এই ২০১৩ মধ্যে মানুষ, মানে মানুষ বিশেষ করে শিশুরা বা কিশোররা, তারা নানা রকম এরকম মনস্টার্স দেখে মনস্টার্স অভ্যস্ত, বা হ্যাঁ। হ্যাঁ, যাবতীয় মানে সিজিআই দিয়ে তৈরি করা অনেক কিছু দেখে ফেলেছেন। এবার আজকের জেনারেশন বোধহয় সেটা দেখতে চাইবে। তো এইটা একটা জিনিস মনে হয়েছিল। এবার যেটা হলো সেটা হচ্ছে যে এই ছবিটা আমরা যে ভেবেছিলাম বাচ্চারা দেখবে, বড়রা তাদের হয়তো নিয়ে যাবে। কিন্তু বিষয়টা তা হলো না। বড়রাও দেখতে গেল হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ হ্যাঁ সেইটা হ্যাঁ হ্যাঁ একটা আলাদা বিষয়। তাতে হয়তো অনেক বেশি
টিকিট সেল হলো ইত্যাদি, কিন্তু কথাটা যেটা হলো সেটা হচ্ছে তাদের কাছে ব্যাপারটা খুব চাইল্ডিশ লাগারই কথা। লাগারই কথা, হ্যাঁ। হুম, কিন্তু যাই হোক, হ্যাঁ, তো তারপর সেটা নিয়ে অনেক কথা হলো বা তারপর ট্রোল হলো। হয়তো আমার চিন্তাটা ভুল ছিল, অথবা এমন হতে পারে যে না, কারুর জন্য চিন্তাটা ঠিক লেগেছে, কারুর জন্য ভুল। হ্যাঁ, ওটা উপন্যাস থেকে ডেফিনিটলি সরে যাওয়া একটা ঘটনা। এবার তোমার তোমার তোমাকে কি এফেক্ট করে কোনোভাবে যে কাজটা হয়ে যাওয়ার পর কে কি বলছে সেটা? খুব সত্যি কথা যদি বলো তাহলে তো মানুষ হিসেবে এফেক্ট করবেই। হুম, সেটা শুধুমাত্র যে বুনিপ নিয়ে হয়েছে তা না। বিভিন্ন কাজের ক্ষেত্রে এমন মেঘে ঢাকা তারার ক্ষেত্রেও হুম, অনেক কিছু হুম, শুনতে হয়েছে। হুম, বা চাঁদের পাহাড় পরে অ্যামাজনের নিয়েও শুনতে হয়েছে, হয়। অ্যা দেখো, একটা জিনিস, যাই তুমি করো, সে তুমি সাহিত্যই করো, গান করো বা নাচে আছো, আ যাই করো না কেন, শেষমেশ ক্রিটিসিজম তো হবেই, এবং সেটা দর্শক সেখানে একদমই ফ্রি টু ক্রিটিসাইজ। সেটায় অসুবিধে হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে একদম প্রাথমিকভাবে খুব কটু কথা বললে একটা খারাপ লাগা তৈরি হয়। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আস্তে, আস্তে মানুষ, আমার মনে হয় সব ক্রিয়েটররাই সেটা সইয়ে নেন। আ বিভিন্ন ক্ষেত্রেই। এটা ১ নম্বর কথা। আরেকটা বিষয় হয়, সেটা এই কিছুটা এই ডিজিটাল দুনিয়া আসার ক্ষেত্রে হয়েছে। সেটা আমরা জানি যে আ কিছু আ মানুষ, তারা আ প্ল্যান করেই মোটামুটি বলা যায় একটু উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক কিছু বলেন, অনেক ছবি সম্বন্ধেই। হুম, আম সেইটা তো ফেস করতেই হবে আজকের ওয়ার্ল্ডে। আজকে যেখানে ডিজিটাল ওয়ার্ল্ড, ধরো যে ফেক নিউজে একদম ভর্তি হয়ে হুম, গেছে। হুম, হুম, সেখানে আ বিভিন্ন কারণে মানুষ যে বিভিন্ন কথা বলবেন, এটা অ্যাকসেপ্ট করতেই হবে। হুম, আ তবে এটাও পাশাপাশি সত্যি যে ভেঙে পড়লে চলবে না। মানে এমন অনেক, আমি এইভাবে ইন্সপিরেশন পাই আমি বলতে পারি। সেটা হচ্ছে যে আ অনেক শিল্পীর আ আঁকা ছবি বা অনেক কবির লেখা কবিতা আ তার জীবৎকালেই অ্যাকসেপ্টেড হয়নি, এবং লোকে একেবারে আবর্জনা বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আমার সবসময় মনে হয়েছে, তার থেকে যা শিখেছি, যেটা সহজ কথায় বলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে শিল্প বা বিশেষ করে ফিল্ম যদি বলি, ২ রকমের হয়। আ এইটা আমার একটু মানে ঔদ্ধত্য নিয়েই বলছি, কিন্তু হয়। একটা হচ্ছে যে আমাদেরই কখনো, কখনো আজকের ছবিটা করতে হয়, আর কখনো, কখনো কালকের ছবিটা করতে হয়। কিছু ছবি হবেই যেটা আজকে টাকা পয়সা আনবে এবং আজকের বাজারে সাস্টেইন করবে। আর তার মধ্যেই কিছু, কিছু ছবি থেকে যাবে যেটা আজকের বাজারে পয়সাকড়ি কিছুই আনবে না। কিন্তু ওটা কালকের দর্শকের জন্য তোলা রইলো। এটা আমার সবসময় মনে হয়, এবং ছবি করার ক্ষেত্রে এটা ভেবে নেওয়াটাই ভালো যে এই ছবিটা ওই লোকে দেখবে রিলিজ করে তারপরে ১ ১.৫ মাস ২ মাস অবধি। আর তারপরে চলে যাবে ওটিটিতে। আর কিছু ছবি সেটা যদি রিলিজ নাও হয়, সেটা যদি থেকেও যায়, তাহলে সেটা কিন্তু থেকে গেল ভবিষ্যতের জন্যে। এটা আমার সবসময় মনে হয়েছে। হুম। তুমি একটা কাজ করার পর দেখো, মানে আমি একটা জিনিস নিয়ে রিসেন্টলি নিজে একটু ওয়ার্কআউট করার চেষ্টা করেছি নিজের মধ্যে। তোমার ভাবনাটা জানতে চাইবো। ধরো একটা কাজ হয়ে গেল এবং তার সেই কাজটা শেষ হয়ে যাওয়ার পর তো কর্মসিদ্ধান্ত মতো তো আমার তো আর সেই কাজের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট থাকার কথা না, বা তার রেজাল্টের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকার কথা না। তো আমি সামহাউ কিছুটা করে সেটাকে আস্তে আস্তে একটা পয়েন্ট অব্দি এনে পৌঁছেছি। তোমার কি এই অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্টের ব্যাপারটা কিরকম? তোমার ভাবনাটা কিরকম? ভীষণ রকম ডিট্যাচড আমি। এটা কারণটা এই, কারণ আমি যখন বুঝে গেলাম যে এটা আর আমার হাতে রইল না, হুম, দর্শকের হাতে চলে গেল, এবং আমি এখন আর এটা কিছু করতে পারব না। হুম, সব ছবিতেই এখন মনে হয় যদি আরেকবার দ্বিতীয়বার সুযোগ পেতাম, ওই ছবিটার মধ্যে এই জিনিসগুলো করতাম না, এই জিনিসগুলো করতাম না। সেটা কারেক্ট। তো অ্যাকচুয়ালি সম্ভব না, রিয়ালিস্টিক্যালি পসিবল পসিবল না। নয়। তো সেই জন্যে আমার সবসময় মনে হয় যে পুরোপুরি ডিট্যাচ হয়ে যাওয়াটা বেটার। সবটা হয় না, পুরোপুরিটা হয় না। পুরোপুরিটা হয় না, কিছু অ্যাসোসিয়েশন থেকেই যায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তারপরে যে জনমত তৈরি হচ্ছে ইত্যাদিগুলো যদি আগে জানতে পারতাম, তাহলে হয়তো ওই জিনিসটাকে রেকটিফাই করতে পারতাম। কিন্তু মুশকিল হচ্ছে শিল্পে সেই সুযোগটা নেই। ঠিক। আমি খালি একমাত্র দেখেছি অ্যালফ্রেড হিচকককেই, যিনি রেবেকা ছবিটা ২ বার বানিয়েছিলেন। এবার তার মানে কোথাও একটা অ্যাটাচ ছিলেন।
হ্যাঁ। না হলে কি করে বানালেন? অরুণদা মানে অরুণ মুখোপাধ্যায় যেহেতু নাটকের সঙ্গে যুক্ত ছিলাম অরুণদার সঙ্গে, অরুণদা একটা জিনিস খুব ভালো বলেছিলেন যে আমাকে যদি কেউ এই বয়সে এসে বারবার বলে যে মানিক সংবাদ বা জগন্নাথ খুব ভালো নাটক, আমি খুব বিরক্ত হই। তার মানে কেন কেন বিরক্ত হন? তার মানে এটা প্রমাণিত হয় যে আমি এখন কিছু করছি না। ঠিক। বারবার আমাকে ফিরে যেতে হচ্ছে আমি কি করেছিলাম তাই নিয়ে। হুম, হুম, হুম। আরে করে তো ছিলাম, কিন্তু তারপরেও তো আমি অনেক কিছু করেছি। আসলে তখন দুঃখী যোদ্ধা চলছিল। আচ্ছা, তা আচ্ছা। করেছি তো, তো এখনকারটা নিয়ে কেন কেউ বলছে না? হুম, বা কেন কেউ দেখছে না? এটা আমার মনে হয় সবারই মনে হয় যে আ আমি কি শেষ হয়ে গেলাম? তা নয়। আসলে আমার সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে যে উম মানুষ আবার হয়তো দেখবেন, আরও কিছু বছর বাদে দেখবেন, তারপর হয়তো কোনো ছবি কারো ভালো লাগবে বা লাগবে না। আমি জানি না, I don't know। হুম। না সে তো বটেই। আর একটা ব্যাপার হলো যে ধরো আমার পার্সোনালি আমি আমার ছবি আমার ১ম দিকে খুব অ্যাটাচ থাকতাম আমি। আমার ১ম ছবিটা ডিজাস্টার হয়েছে এবং I know কেন হয়েছে, কি হয়েছে সেটা তো আমি জানি। আর কারো জানার দায়ও নেই। আর কারো জানার প্রয়োজনও নেই। দায়িত্ব সম্পূর্ণ আমার। যা হয়েছে দায়িত্ব সম্পূর্ণ আমার। রেসপন্সিবল আমিই রেসপন্সিবল। আমার একসময় সেটার জন্য আমি খুব মানে খুবই একটা বাজে ফেজ দিয়ে গেছি যে আচ্ছা তাহলে বোধহয় আমি পারিই না। তাহলে বোধহয় হবেই না। তাহলে এই করে অনেক সময় গেছে। তার পরবর্তীতে আমার যখন সেকেন্ড ফেজটা ২০১৮ থেকে ৮ বছর পরে শুরু হলো, তখন থেকে আমার মনে হওয়া শুরু হয় যে একটা কাজ হলো মানে সেই কাজটা কিন্তু হয়ে গেল। তারপরে আর আমার সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকাই ভালো। এবং জাস্ট রিলিজ হয়ে যাওয়া অবধি আমার যতটা দায়িত্ব আছে মানে এরকম এটা আমার পার্সোনালি মনে হয় আমাকে একটুখানি কমফর্ট দিতে পারে। এবং আমার মনে হয় এটা অনেকের ক্ষেত্রেই এটা বোধহয় সুবিধা। যদি এটা করা যায়। এইটা আস্তে, আস্তে আরেকটু বয়সের সঙ্গে, সঙ্গে বেশি হয়। হ্যাঁ, ঠিক, অবশ্যই। ঠিক। যত বয়স বাড়ে তত তো ডিট্যাচমেন্ট বাড়তে শুরু করে। হ্যাঁ, এটা হ্যাঁ, এবং হ্যাঁ। এটা ভালো, দরকারি। হুম, কারণ শিল্প থেকে একটু ডিট্যাচড হওয়া দরকার আছে। হুম, না হলে আবার ওটা রেপিটিটিভ হওয়ার একটা চান্স আছে। হুম, হুম, সেটা একটা। আরেকটা বিষয় যেটা আমার মনে হচ্ছে যে আমি আরো যত বয়স বাড়ছে তত বুঝছি। উম সেটা হচ্ছে যে ধরা যাক কেউ কিছু একটা আ কমেন্ট করছে ভালো বা খারাপ। এখন আমি আর রিঅ্যাক্ট করি না। হুম, আগেও যে খুব একটা করতাম তা না, কিন্তু এখন করি না। একেবারেই করি না। করি না তার কারণ আ আ আমার যেটা মনে হয় যে আমি একজন ফুটবল দর্শক হয়ে আমি গ্যালারিতে বসে আ বলতেই পারি। অনেক কিছুই বলিও আমরা। হুম, হুম। হ্যাঁ? কিন্তু উম সেইটা কি যিনি খেলছেন তিনি শুনছেন? তার শোনা উচিত। শুনলে কিন্তু তার খেলাটা হয়তো একটা জায়গায় কোথাও একটা গন্ডগোলে পড়ে যাবে। হুম, সব কথা শোনার মতো নয়, সব কথা শোনার প্রয়োজনও নেই। সেটা শুধুমাত্র শিল্পের ক্ষেত্রে নয়, আমার মনে হয় জীবনের ক্ষেত্রেও। হুম, কারণ এভরিবডি ইজ প্রিচিং সামথিং অর নট। সবাই আমাকে কিছু না কিছু বলছে। আমি বলে নয়, মানে প্রত্যেক মানুষকে কিছু না কিছু বলছে। এবার এই প্রত্যেককে কেউ কিছু না কিছু বলছেই, যদি প্রত্যেকটাকে শুনতে হয়, তাহলে তার যে সিনথেসিসটা হবে, সেই মানুষটার আমার ব্যক্তিগত চিন্তাভাবনা বলে কিছু থাকবে না। একদমই তাই। দিশাই থাকবে না। ঠিক। তুমি যে ফুটবলের কথা বললে আমি একটা ভিজুয়াল দেখতে পেলাম। ধরো একটা আ প্লেয়ার উইং দিয়ে বল নিয়ে উঠছে। এবার ধরো পা পুরো গ্যালারি থেকে ১০০ টা কমেন্ট আসছে, "বলটা পায়ে রাখ, বলটা ওকে দে।" তুমি ভাবো ওই পার্টিকুলার মুহূর্তে যদি ও সবসময় ওই পুরো সবগুলো কথা শোনে, তাহলে ও তো বলটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ ওর তো বুঝতে পারছে না ও কি করবে। তুমি আর আমার এই সেই সময়টা ভিজুয়ালটা নেই। তৈরি হলো আমার চোখের সামনে। এবং সেই সময়টা নেই। সেই সময়টা নেই, নেই। একদমই নেই। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে বলটা কেড়ে নেওয়া একদমই হবে। তাই। এইটাই আমি বলছি যে এটা খেলা দিয়ে বলাটা খুব সহজ। এই জন্যে সহজ কারণ ধরা যাক যে একজন মানে একজন স্ট্রাইকার সে একটা বল পাচ্ছে, তার কি করা উচিত? সেইটা যদি সে ভাবতে চায়, ব্যাস। হুম। মানে ভাবনা নিশ্চয়ই হয়, কিন্তু ভাবনাটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে ভাবতে হবে। এবং সেটা ইনস্টিংক্টের মতো হয়ে হ্যাঁ, যাবে। বলটা হ্যাঁ, সে চিপ করবে না সোয়াপ করাবে, নাকি সে আরেকটা ড্রিবল করবে গোলকিপারকে। ঠিক। এই পুরো জিনিসটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ওইখানে আর কেউ কাজ করে না। এটা আমরা একটা খুব মজার কথা আমার মনে হয় আমরা বলিও প্রায়শই, যে নির্দেশক বিশেষ করে নাটকে
যতক্ষণ রিহার্সাল চলছে, যতক্ষণ নাটক শুরু হয়নি, ততক্ষণ নির্দেশক সবটা। নাটক যেই শুরু হয়ে গেল তখন পুরোটা অ্যাক্টারের হাতে। এবার অ্যাক্টার যদি এক্সট্রা দুটো জিনিস করে নেয় তাহলে নির্দেশকের কিছু বলার নেই। পরে গিয়ে বলা যেতে পারে নাটক শেষ হলে যে পরের দিন থেকে এটা করবি না, কিন্তু তখন আর বলার ওই সুযোগ মুহূর্তে নেই। বলার সুযোগ নেই। হ্যাঁ, তো ওই আমারও মনে হয় বিষয়টা এরকম। একটা শিল্প যখন তৈরি হচ্ছে তখন একটা বিশেষ সময়, একটা বিশেষ পরিমণ্ডলের মধ্যে, সেটা সামাজিক পরিমণ্ডল এবং মনস্তাত্ত্বিক পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে একটা ভাবনা থেকে তার এক্সপ্রেশন তৈরি হচ্ছে। সেটা পর মুহূর্তে ভুল হয়ে যেতে পারে। এমন হতেই যে পারে যে পরের দিন মনে হলো না ওটা বাড়াবাড়ি হয়ে গেছিল, অত কিছু করার দরকার ছিল না। কিন্তু পরের দিনের কথা ভেবে আমি আগে থেকে যদি ভয় পেতে থাকি, রেস্ট্রিক্ট করতে থাকি নিজেকে, সেটা খুব ক্ষতিকারক হয়। এবং মানুষের মধ্যে আমার তো বিশ্বাস এটা হচ্ছে, এটা শুধু শিল্পের ক্ষেত্রে বলছি না, যে সামাজিক মাধ্যমে আমরা তো নিজেকে প্রজেক্ট করছি বা প্রেজেন্ট করছি। মুশকিলটা হচ্ছে তা নিয়ে কেউ একটা কথা বলছেন, এই যে কথাটা হলো তারপরে তার মতের সঙ্গে মিলল না যিনি বলছিলেন, এবং সেটা বিভিন্ন ভাষায় বিভিন্ন মানে ভঙ্গিতে তার উত্তর এলো। তার ফলে তার মধ্যে সেলফ রিয়েলাইজেশন তৈরি না হয়ে ডিপ্রেশন তৈরি সে হলো। ডিপ্রেশন তৈরি হলো। এই যে ডিপ্রেশনটা সে পড়ে গেল, সে আবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো যে না, আমি এটার বাইরে বেরিয়ে এটার থেকে উত্তীর্ণ হয়ে আর একটা কিছু করলাম। আবার একটা কমেন্ট এলো। এবার যে ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি কমেন্ট করছেন তার এক্সিস্টেন্সটাই রিয়াল কিনা আমি জানি না। কারেক্ট। হ্যাঁ, একটা লোকের 50টা ফেক অ্যাকাউন্ট, তার 49টা অ্যাকাউন্ট থেকে যেটা করছেন সেটা সত্যি কি মিথ্যে জানি না। সেই অনুযায়ী আমি আমার নিজের পার্সোনালিটিকে মডুলেট করার চেষ্টা করছি। এটা খুব ডেঞ্জারাস, বিরাট ব্যাপার, এটা বিরাট খুবই ডেঞ্জারাস। ডেঞ্জারাস। এটা হতেই পারে, মানে ইট মাইট সাউন্ড লাইক আ কনস্পিরেসি থিওরি, বাট ইট ইজ নট, যে এটার পেছনে বিভিন্ন কারণ আছে, মানে মিসগাইড করানোর, হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই তাই না? নিশ্চয়ই। এবং পৃথিবীতে যেভাবে মানে এই বিভিন্ন বিষয়ে কনসেন্ট তৈরি হচ্ছে এবং কনসেন্ট ম্যানুফ্যাকচার হওয়ার পর সেই কনসেন্টটাকে গিলিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেই তার মধ্যে এই লোকটা পড়েছে একজন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। সে ভাবছে যে না, আজকে আমার চুলটা বোধহয় ন্যাড়া করে ফেলা উচিত, কালকে ভাবছে না চুলটা ন্যাড়া না করে একটু লম্বা করে ফেলা উচিত, পরশু ভাবছে লম্বা না করে আমার একটু রং করে ফেলা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বারবার নিজের যে পার্সোনালিটিটাকে নিজেই সে চেঞ্জ করতে চাইছে একটাই কারণে, ইনসিকিউর, সে নিজে আইডেন্টিটি খুঁজে যাচ্ছে, কারণ অতগুলো কমেন্ট তাকে মিসগাইড করছে বলে। আরেকটা জিনিস আছে, সেটা হলো আমি একটা দেখেছি, আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, সোশ্যাল সোশ্যাল কি নাম, বেশ 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 পপুলার ডকুমেন্টারি, Social Network? সোশ্যাল নেটওয়ার্ক কি বোধহয় নাম ছিল। সেটাতে একটা নিউজ, সেটাতে কিংবা অন্য কোথাও দেখেছিলাম একটা নিউজ, যে একটা বাচ্চা ছেলে যার বয়স ধরো বোধহয় 14 না 15, তো সে একটা নিউজ পায় যে একটা মন্দিরের তলায় বেশ কিছু মহিলাকে আটকে রাখা হয়েছে এবং তাদের উপর প্রতিদিন টর্চার করা হয়। এবং সে বারবার ইকো চেম্বারের মতো সে বারবার এই কথাটা সে বিভিন্ন জায়গা থেকে শুনতে থাকে। এবং তার নিজের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার সংখ্যা খুব একটা বেশি ছিল না। তো তার হঠাৎ মনে হয় যে একটা বন্দুক জোগাড় করা উচিত, আমার এদেরকে রেস্কিউ করতে যাওয়া উচিত। এবং সে একটা ডার্ক ওয়েব থেকে এদিক ওদিক টাকা পয়সা ম্যানেজ করে একটা বন্দুক কিনে সেখানে পৌঁছয় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে। এবং জানা যায় এই পুরো ঘটনাটা এক্সিস্ট করে না, এটা জাস্ট এই যে পুরো ব্যাপারটাই নেই, এটা একটা সম্পূর্ণ তৈরি করা জিনিস। এবং ভাবো একটা বাচ্চার জন্য সেটা পুরোপুরি সত্যি হয়ে, মানে সে রিয়েলিটি হয়ে গেছে তার কাছে ওটা। এটা তো হচ্ছেই, একটা ডিলিউশনাল ওয়ার্ল্ড তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাস করছি, আমরা একজন আদর্শ পাঠক বা দর্শককে ভেবে সব পোস্টগুলো করছি। আমার সেই আদর্শ পাঠক বা দর্শক হয়তো এক্সিস্টই করে না, কারেক্ট। আমি তার সঙ্গে ঝগড়া করছি, হয়তো বটসগুলো উত্তর দিচ্ছে, আমি তার সঙ্গে ঝগড়া করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা। কারেক্ট। তা তার ফলে আমি আসলে বেসিক্যালি ইট ইজ লাইক যে আমি মানে একটা অটিস্টিক অ্যাটিটিউড নিয়ে কথা বলছি, ভেরি ডেঞ্জারাস, স্প্লিট হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো এই যে এখন নতুন শব্দ এসছে, একটা সোশ্যাল ডিটক্স। তার মানে দের ইজ টক্সিন, ওই জন্য তো ডিটক্স শব্দটা ইউজ করা হচ্ছে। সোশ্যাল ডিটক্স হচ্ছে, এবং আমি জানি না এটাও সত্যি কিনা আমি বলতে পারবো না, তবে এটা শুনছি যে এই যে সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি ইন্টারঅ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া, তার আস্তে আস্তে পপুলারিটি কমছে। একেবারে ইয়াং জেনারেশন
তারা এটা বুঝতে পারছে যে এইটা একটা ফেক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, হুম যেখানে আমি যার সঙ্গে কথা বলছি সে আসলে এক্সিস্ট করে না। আননেসেসারি আমি তার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি, এবং এক একজনের ফোন দেখলে দেখা যায় মানে মোটামুটি 5-6 ঘন্টা সে মানে ফোনে মানে দেখায় তো যে হ্যাঁ, কতক্ষণ screen স্ক্রিন time, টাইম হ্যাঁ। গেছে, স্ক্রিন টাইমটাই 5-6 ঘন্টা চলে গেছে তার এক একটা অ্যাপে। এটা খুব ডেঞ্জারাস, মানে তার নিজের ভাবনাটাকে সম্পূর্ণ মেরে দিচ্ছে। যে নিজে ভাবার অবসর পাচ্ছে না, না সে আনন্দ করার অবসর পাচ্ছে, না সে কাজ করার অবসর পাচ্ছে। সে একটা মানে অবসেসিভ রুমিনেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমায় এটা বললো, তাহলে আমি এটা বলবো। কিন্তু যে বলছে আদৌ সে বলছে কি না, সেরকম কোনো লোক আছে কি না কেউ জানে না। হুম 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 হুম। দেখ, এইটা একটা মানে এটা একটা এমন একটা টপিক যেটা দিয়ে আমাদের মনে হয় প্রত্যেকেরই কোথাও না কোথাও ইন্টারনালি আমরা কোথাও না কোথাও কখনো না কখনো ভাবি যে কারণ ধরো স্ক্রোল করতে 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 থাকি অনেক সময় অভ্যাসের বসে, হঠাৎ কোনো একটা সময় মনে হয় এটা আমি কী করছি একদম তাই। বলে বন্ধ করতে হয়। এইটা এখন কিন্তু রিসেন্টলি আরও বেশি হচ্ছে, আমার মনে হয় এটা অনেকের মধ্যেই আসছে। অনেকের মধ্যে আসছে। একটা গিল্ট তৈরি হচ্ছে। গিল তৈরি হচ্ছে যেটা আমি কী করছি, আমার সময়টা নষ্ট করছি কেন? এতখানি সময় নষ্ট না করে আমি যদি সেই কথাটা যেটা বলতে চাইতাম সেটাই যদি লিখতাম, ঠিক, হ্যাঁ, লিখে কোথাও একটা বই আকারেও ছাপতো, সে যদি 50 কপিও বিক্রি হতো কাজের কাজ। একদম তাই, একদমই তাই। বেশ, এই যে এত এত জিনিস নিয়ে আমরা কথা বললাম আজকে আড্ডাটার মধ্যে, আমরা অনেকগুলো জিনিস নিয়ে অনেকভাবে ঘুরে ফিরে তোমার লেন্স দিয়ে তুমি কিভাবে সোসাইটিটাকে দেখো ইত্যাদি ইত্যাদি, তো কোথায় হলোই আমাদের। আহ, তোমার তোমার জন্য সাফল্য বা সাকসেস বিষয়টা কি? বলা খুব মুশকিল। কারণ আমার যে ডিজায়ার ফর সাকসেস, এই ডিজায়ারটা আসছে একটা ল্যাক থেকে। তো হুম এই ল্যাকটা কি আমি আইডেন্টিফাই করতে পারছি না। মানে ধরে নিলাম আমার খিদে পাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, একটা ল্যাক হতে পারত। বা অন্যান্য যতগুলো জৈবিক আবেদন সেগুলো আসছে, আমি পাচ্ছি না। সেরকম কোনো ল্যাক আমি দেখতে পাচ্ছি না, মানে একটা মধ্যবিত্ত হুম পরিসরে হুম থেকে। তো সেক্ষেত্রে কি পেলে আমি খুশি হব আমি ঠিক জানি না। হুম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডিজায়ার আমাদের কাছে এখন, মানে আমাদের মতো লোকের কাছে বলছি, একটা মানে অভ্যেসের মতো জায়গায় দাঁড়িয়েছে। ডিজায়ার হ্যাজ বিকাম আ হ্যাবিট, কিপিং ডিজায়ারিং ফর ফার্দার ডিজায়ার্স টু বি স্যাটিসফাইড ইজ বিং রিসাইকেলড। ও, তুমি বলছো এটাই একটা আমাদের মধ্যে একটা স্টিমুলেন্টের মতো কাজ করে, যে ডিজায়ারটা থাকতে হবে মনে হয়। থাকতে ওকে, হবে বলে। আচ্ছা। মানে ডিজায়ারটা না থাকলে হুম আমার যে বিরাট কিছু ক্ষতি হয়ে যেত তা নয়, হুম তবু আমার ডিজায়ার থেকে যাচ্ছে, হুইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম মাই ড্রাইভস, ইমোশনাল ড্রাইভস বা ইম্পালসিভ ড্রাইভস, অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম মাই সোশ্যাল ডিমান্ডস। হুম যে এই পৃথিবীটা একটা বেটার পৃথিবী হোক, সেটা যদি সোশ্যাল ডিমান্ড হয়, সেটাও এটা নয়। এটাও নয় যে আমার ড্রাইভগুলো যা চাইছে পাচ্ছে না তাই আমি চেষ্টা করছি, তাও নয়, সবই পাচ্ছে। আমি জানি এটা ভবিষ্যৎ হবেও হয়তো, হুম যেটা আমি সন্তুষ্টটা হতে পারছি না এই জন্যে কারণ আমার ডিজায়ারকেই স্টিমুলেট করে যাচ্ছে। হুম মানে আমার ডিজায়ার থাকার ডিজায়ার হচ্ছে আর কি, মানে এক্স্যাক্টলি, মানে আমার আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি। আমার কি নেই, আচ্ছা আমি তাহলে কি চাই? এবং তুমি খুব ভালো করে ভেবে দেখো, আমাদের কি নেই বা কি চাই, এই ল্যাকটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। ঠিক, নানা রকমভাবে লেবেল করার চেষ্টা করছি, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না পারছি অ্যাকচুয়ালি। না, ঠিকই সো ঠিকই। দের ইজ আ ল্যাক, একটা ল্যাকিউনা কোথাও একটা রয়েছে, একদম এই সার্কিটটার মধ্যে মাঝখানটা। হুম এবার সেইটাকে তুমি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বলতে পারো, সেইটাকে তুমি এলিয়েনেশন বলতে পারো, আইডেন্টিটি ক্রাইসিস বলতে পারি। আইডেন্টিটি ক্রাইসিস তো বটেই, কারণ আমি তো এক্স্যাক্টলি আমি কীরকম হতে চাই সেটাই এখনও বুঝিনি। হুম মানে এটা আমি কিন্তু খুব থিওরিটিক্যালি বলছি না, হুম হুম আমি একদম প্র্যাকটিক্যাল সেন্সে বলছি। থিওরিটিক্যালি তো সবাই বলে, যেটা মানছি, প্র্যাকটিক্যালি বলছি যে এক্স্যাক্টলি ডিমান্ড আছে, ড্রাইভ আছে, ওগুলো ঠিক আছে, ওগুলো হুম নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই ডিজায়ারের ব্যাপারটা, ডিজায়ারটা যে কিসে প্রশমিত হবে এইটা জানি না। হ্যাঁ, এবার যদি
প্রায়োরিটিস চেঞ্জ হয়ে যেত জীবনে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমি একটা মাল্টিমিলিয়ন মানুষ হলাম, একদম উচ্চবিত্ত একজন মানুষ, তাহলে আমি বলতে পারতাম যে তার হয়তো এই ডিজায়ারটা বা ল্যাকটা নিয়ে অত ভাবছে না সে। আবার যদি আমি একদম নিম্নবিত্ত মানুষ হতাম, প্রান্তিক মানুষ হতাম, তাহলে আমি জানতাম যে ল্যাকটা অ্যাকচুয়ালি কোথায়। সেটা হচ্ছে বেসিক বেঁচে থাকা সাবসিস্টেন্সেরই ল্যাক আছে। কারেক্ট। আমার খাওয়া নেই, ওষুধ নেই, জল নেই, কিচ্ছু নেই, সেটা আর একটা। কিন্তু আমরা এমন একটা জায়গায় ঝুলে আছি যেখানে আমরা প্রচুর চেষ্টা করছি এই ল্যাক এবং ডিজায়ারকে আইডেন্টিফাই করার, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু ওই একটা ইন্টেলেকচুয়াল কোনানড্রামের মধ্যে ঘুরছি। কিছুতেই এটা বের করতে পারছি না যে এক্স্যাক্টলি আমার ঠিক কী নেই, আর এক্স্যাক্টলি কী থাকলে আমি খুশি হতাম, নাকি কোনোদিনই খুশি হব না, আবার ডিজায়ার থাকবে। মানে ইজ ইট ইটার্নাল আনস্যাটিয়েটি উই আর সাফারিং ফ্রম? এটা একটা অদ্ভুত পার্সপেক্টিভ দিলে, একদম একটা অন্যরকম পার্সপেক্টিভ মনে হলো। কারণ মানুষ যখন প্রোকাস্টিনেট করে, মানে যখন বসে থাকে কিছু করতে পারছে না, আমার মনে হয় আইডেন্টিফাইং দ্য ল্যাক যদি প্রপার কেউ আইডেন্টিফাই করে ফেলতে পারে, তাহলে তার অ্যাকশনসগুলো ওইভাবে অ্যালাইনড হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এবার এই পয়েন্টটা হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য ল্যাক একটা সময় অবধি সেটা ইন্ট্রোস্পেকশনে হতে পারে, একদম আত্মানুসন্ধানের মধ্যে দিয়ে নিজেকে দেখা, সেলফ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে হতে পারে, কিন্তু সেটা পুরোটা হয় না। হ্যাঁ। অনেক ক্ষেত্রেই সেটা দেন ইউ হ্যাভ টু গো অবজেক্টিভ, মানে অন্য কেউ তোমাকে দেখে বললে ঠিক তখন হয়তো কিছুটা সাহায্য হয়। ঠিক আহ, এই যে পুরো এই মুহূর্তটা বা এই সময়টায় আজকে থেরাপি বা মেন্টাল হেলথ নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং থেরাপি খুব পপুলার আজকের দিনে। মোটামুটি আমি আমার অনেক বন্ধুবান্ধবকে শুনি এরকম একটা কনভারসেশন করতে, যে মানে যারা একটুখানি অন্য জোনের বন্ধুবান্ধব, তারা থেরাপি মিস করেছিস না। আচ্ছা, মানে এটা এতটা নর্মালাইজ হয়ে গেছে ব্যাপারটা কিছু কিছু সেক্টর অফ পিপল, মানে কিছু একটা পার্টিকুলার শ্রেণীর মধ্যে। মধ্যবিত্ত শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, একটু উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত বলবো আমি। কারণ মধ্যবিত্তের পক্ষে প্রত্যেক মাসে অন্তত পক্ষে 2টো সিটিং 2,500-3,000 টাকা ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, এই যে আজকে এই যে বিষয়টা হয়েছে, তার মানে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে মানুষ মেন্টালি একটুখানি আনসেটল, মানে একটা আনসেটলিং অবস্থা তো আছে বলে মনে হয়। এটা আমার বক্তব্য, তোমার ভাবনাটা আমি শুনতে চাইবো। আর এই যে মেন্টাল পিসের জন্য যে সন্ধান করে যাচ্ছে মানুষ, সেটার পেছনে তুমি যেটা বলছো সেটা একটা খুব বড় একটা স্টিমুলেন্ট। তুমি যেই ডিজায়ারের কথা বললে, এটা যদি কন্টিনিউয়াস একটা মানুষের মধ্যে হতে থাকে, সে রেস্টলেস হতে থাকবে কন্টিনিউয়াসলি। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকছে, অনেকেই ঈশ্বর এর দিকে ঝুঁকছে, এবং মেন্টাল পিস কোথাও না কোথাও থেকে এটা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। তোমার ঈশ্বর বিশ্বাসটা কীরকম, বা ঈশ্বর বিশ্বাস আছে কিনা, বা তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো? আগে প্রথম পর্বের কথাটা বলি, যেটা তুমি বলছিলে যে আরেকবার বলবে প্লিজ, প্রথম থেরাপি। ঘটনাটা হচ্ছে যে দেখো, আমরা যখন সবাই একসঙ্গে থাকতাম, মানে আমি বলছি একটা যৌথ পরিবার বা অনেক ধরনের কমিউনিটি লিভিং, মানে পাড়ার আড্ডা বা কলেজের আড্ডা, কলেজের কমন রুম, এই যে কমিউনিটি লিভিংয়ের মধ্যে থাকতাম, একসঙ্গে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, একসঙ্গে নাটক দেখতে যাওয়া, বা পিকনিক করা, এইসব যেগুলো ছিল, এইটার মধ্যে একটা জিনিস সুবিধে ছিল। সেটা হচ্ছে যে ধরা যাক ক্রাইসিসটা আমার হলো, এবার ধরা যাক যেটা কোট অ্যান্ড কোট, মানে সাইকিয়াট্রির ভাষায় আমরা বলবো যে ফ্যামিলি থেরাপি চাই, সাপোর্টিভ থেরাপি আর কি, বা কোনো একটা জায়গায় হয়তো তাই সাইকোথেরাপি চাই। সেইটা অনেক ক্ষেত্রে কথা বলার মাধ্যমে, ঠিক বৈজ্ঞানিকভাবে নয়, কিন্তু বন্ধুত্ব বা আত্মীয়তা বা সম্পর্কের সূত্রে হয়ে যেত। একজন দাদা আছে যার সঙ্গে কথা বলে আমি রিলিফ পাই, একজন দিদি আছে ধরা যাক যে আমাকে বুঝতে পারে বলে আমি মনে করি, একজন ভাইপো আছে বা একজন ভাইজি আছে যে আমাকে এক্স্যাক্টলি একটা দিশা দেখাতে পারে, এরকম হতো। এবার মানুষ আইসোলেটেড হয়ে যাচ্ছে ক্রমশ, এবং ক্রমশ দ্বীপের মতো বাঁচছে প্রত্যেকটা মানুষ, এবং তারা বাঁচছে, তাদের একটা ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্টেলেকচুয়াল ডিস্টেন্স বিশালভাবে তৈরি হচ্ছে। তো ন্যাচারালি এখন
যে মানে সাপোর্টিভ থেরাপিটা আমি আমার ফ্যামিলি থেকে পাচ্ছিলাম, সেটা পাচ্ছি একজন থেরাপিস্টের কাছ থেকে। সে হয়তো পড়াশোনা করে করছে এবং সেটা ভালোই করছে, খারাপ কিছু করছে না। হ্যাঁ, সেটা কস্টলি হচ্ছে অবশ্যই। যেটা আমার বাড়িতে বিনা পয়সায় কথা বলতে বলতে হতো, লোকের সঙ্গে শেয়ার করতে করতে হতো বন্ধুর সঙ্গে, সেটা এখন সেইভাবে হচ্ছে না। এটা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজনের কাছে গিয়ে এবং টাকা দিয়ে হচ্ছে। নাথিং ব্যাড ইন দ্যাট এক্সেপ্ট ফর দ্য মানি। পয়সা তো যাবেই। কিন্তু এইবার সেইখানে গিয়ে তিনি ডিসাইড করছে, এটা খুব ইন্টারেস্টিং পার্ট, যে তিনি কি অ্যানালিটিক্যাল সাইকোথেরাপিতে যাবেন, নাকি বিহেভিয়ারাল সাইকোথেরাপি যাবেন, না ধরা যাক কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে যাবেন। এই যে তার ভাবনাটা, এবং যথেষ্ট পড়াশোনা করার ভিত্তিতেই তার সেই ভাবনাটা হয়েছে যে কোনটাতে কোন উপকারটা হতে পারে, সেইটা অবশ্যই মানুষের জন্য ভালো। মুশকিল একটাই হচ্ছে যে যেহেতু সব মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, যেটা তুমি বললে, তখন যেটা হচ্ছে, তখন হচ্ছে একদল মানুষ এই তার যে অসুবিধাটা রয়েছে, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি দেখাতে পারি যে পায়ের এইখানটা আমার ব্যথা করছে, তুমি কিছু একটা করো, তুমি আমাকে একটা মলম দাও, একটা ওষুধ দাও। কিন্তু মাথার মধ্যে আমার কোনো চিন্তা পাক খাচ্ছে, সেটাকে আমি দেখাতে পারি না। সেটাকে আমি ইনফ্যাক্ট কোনো স্ক্যান, কোনো ইউএসজি কিছুতেই আসে বা না। কোনো এমআরআই দিয়েও প্রমাণ করতে পারবো না। সুতরাং এটা একটা কমপ্লিটলি অ্যাবস্ট্র্যাক্ট, অদৃশ্য একটা শত্রু যে আমার সঙ্গে লড়ছে আমার মাথার ভেতরে। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটাকে অ্যাড্রেস করাটা খুব দরকার, কিন্তু করতে গেলেই একটা বিরাট টাকা যদি লেগে যায়, তখন তখন অনেক মানুষ পাচ্ছেন না। তারা যেটা ভাবছেন যে না, এইটাকে আমি নেগলেক্ট করি, আমার দরকার নেই এটার দিকে বেশি মন দেওয়ার। হাঁটুটা আমার ভেঙে গেছে বা কোমরটা আমার ভেঙে গেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তা নয়, আসলে সবটাই ইম্পর্টেন্ট। আবার আরও একটা মজা হচ্ছে মেন্টাল হেলথে, যে ধরা যাক ইটস লাইক আ ফ্ল্যাট, যেখানে দুটো বাথরুম আছে, তার একটা বাথরুম খারাপ হয়েছে বলে আমি তো ফ্ল্যাটটা ছেড়ে চলে যাব না। কিন্তু আমি সেটা মানে রিপেয়ার করছি না। রিপেয়ার কেন করছি না? কারণ হচ্ছে, আচ্ছা একটা তো রয়েছে, আমি চালিয়ে যাচ্ছি। ঠিক এইভাবে অনেক মানুষ চলছেন। কিন্তু ঠিক ঠিক একটা স্পেকট্রাম অফ মেন্টাল ইলনেসের মধ্যে বহু মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। মুশকিল হচ্ছে যে যদি এমন হতো যে একটা ফ্রি হেলথ সার্ভিস পাওয়া যেত মেন্টাল হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য, তাহলে হয়তো জায়গাটা অনেক অনেক better বেশি হতো। ক্লিয়ার হতো, ক্ল্যারিটি আসতো। আর মেন্টাল হেলথ যদি কন্ট্রিবিউট না করে, তাহলে কিন্তু সোসাইটাল ডেভেলপমেন্টে খুব বিরাট ঠিক সমস্যা। ঠিক একেবারেই তাই। এবং আজকে যে যতটা ইনফরমেশন ওভারলোড মানুষের মধ্যে হয়ে আছে, তো তার পক্ষে তার মেন্টাল হেলথটা ভালো রাখাটাই খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এটা ভেরি ট্রু। আর তোমার আরেকটা জিনিস বলি, হ্যাঁ, সেটা হলো এবারে তোমার যে পয়েন্টটা স্পিরিচুয়াল রিলিজিয়ান, স্পিরিচুয়ালের ব্যাপার। রিলিজিয়াস আর আচ্ছা, স্পিরিচুয়াল। প্রথম কথা দেখো, মানে আমি যদি গ্রসলি ডিভাইড করি, যদি এইভাবে ভাবি যে আমি ভাববাদী না বস্তুবাদী, যদি এই জায়গায় আমি, তাহলে আমি 100% মেটেরিয়ালিস্ট। এবার যদি বলো যে মেটেরিয়ালিস্ট বা বস্তুবাদী, কিন্তু বস্তুবাদীর মধ্যে কি আমি কি মেটাফিজিক্যাল? আমি কি মানে একটা চক্র দেখতে পাচ্ছি, যে চক্র আমি ঘুরছি, বস্তু না, আমি তা পাচ্ছি না, আমি ডায়ালেকটিক্স দেখতে পাচ্ছি। অর্থাৎ সেখানে একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমার রয়েছে, এবং সেটা রয়েছে একদমই মার্ক্সীয় টিচিং থেকে, এটাও বোঝাও যাচ্ছে। আচ্ছা, এইবার ফ্রম ওই পয়েন্ট অফ ভিউ যদি আমি রিলিজিয়ানকে দেখি, মানে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে রিলিজিয়ানকে দেখা যায়। এক কথায় ওভাবে আফিম বা এক কথায় এটা ভয়ের কারণ ওভাবে বলা যায় না। একটা হচ্ছে যার একটা সামাজিক চরিত্র আছে, মানে আমি না জানতেই কিন্তু আমার মধ্যে এই প্রচুর রিলিজিয়াস এলিমেন্টস, লাইক ধরা যাক আমাদের সংস্কৃতির মধ্যে প্রথম থেকে ঢুকেছে, শুধু আমাদের নয়, মানে সব জাতির সব সংস্কৃতির মধ্যে রিলিজিয়াস এলিমেন্টগুলো ঢুকে আছে। এটার সূত্রপাত হয়তো হয়েছিল কোনো একটা ভয়ের জায়গা থেকে, যেটা বিদ্যুৎ চমকালে আমি ইন্দ্রকে মেনে নিচ্ছি, বা একটা বিরাট জোরে হাওয়া দিলে আমি বরুণকে মেনে দিচ্ছি, একটা ঝড় হলে। কিন্তু এই এলিমেন্টগুলো আমার মধ্যে ঢুকে আছে, আমার লোকসংস্কৃতির মধ্যে ঢুকে আছে। সেই যে অংশটা, এটা একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। এবার কোনো মানুষ বিশ্বাস করছেন, এটাও সত্যি কথা, যে যারা ভাববাদে বিশ্বাস করছেন তারা তো অন্য প্যারাডাইমে ভাবছেন। সুতরাং আমার সঙ্গে তার তর্কটা হলে আমাদের কোনো কমন প্যারাডাইম নেই। মানে ইটস লাইক ক্লাসিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্স। একদম মানে আমার কোনো কমন প্যারাডাইম নেই যেখানে আমি তার সঙ্গে তর্ক করব। আমি এটা ধরে নিয়েছি যে এটা ঠিক, এবং সেটা কিছুটা মানে ওই বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আরও অনেক প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে। তো সেই জায়গা থেকে আমি ঈশ্বরে বিশ্বাসী নই, বা কোনো অ্যাবসলিউট পাওয়ার যেটা এই ইউনিভার্সকে চালাচ্ছে বলে মনে করি না। আমি মনে করি যে মাস আর এনার্জি চালাচ্ছে এবার, এবং তারা কনভার্টেবল, এবং সেটা কনস্ট্যান্ট কিনা এখন তো প্রশ্ন উঠছে, কিন্তু কনস্ট্যান্ট কিনা প্রশ্ন না করলেও আমি বলছি যে এখনও পর্যন্ত যা ফিজিক্সের নিয়ম কনস্ট্যান্ট বলেই আমি মেনে নিচ্ছি। এবার ঘটনাটা হচ্ছে,
এই সায়েন্স দিয়েই আবার অনেক কিছু ব্যতিক্রমী জিনিস বোঝানো যাচ্ছে না। তা আমার বিশ্বাস, এগুলো আমার সব বিশ্বাস, এগুলো কিন্তু আমি ওরকম নয় যে এটাই শেষ কথা বলে কিছু হয় না, কিন্তু আমি বলতে পারি যে ওই ব্যতিক্রমটার নিয়মটাও খুঁজে বার করতে হবে, এবং ব্যতিক্রমের নিয়মটাও খুঁজে বার করব। যে হঠাৎ সবকটা আপেলই নিচে পড়ছিল, কিন্তু একটা রকেট নিচ থেকে ওপরে চলে গেল মাধ্যাকর্ষণকে মানে মাধ্যাকর্ষণের কথা না মেনে, তার মানে তার একটা ফোর্স ছিল, সেটা গ্রাউন্ডে থ্রাস্ট দিয়ে সেই থ্রাস্টে উঠে গেছে। সুতরাং আমি একটা ব্যতিক্রমের নিয়ম বার করলাম। তো এরকমভাবে ব্যতিক্রমের নিয়মগুলো আমার মনে হয় বেরোবে, এবং এটা একটা প্রসেস। এই প্রসেসটা ওই প্যারালালি চলবে। একদিকে একটা স্পিরিচুয়াল কোয়েস্ট চলতে থাকবে, একদিকে হচ্ছে একটা এই ডায়ালেকটিক্যাল কোয়েস্ট চলতে থাকবে। মাঝখানে প্রচুর রেটরিক্যাল মানে অনেক ডিসকোর্স হবে, কিন্তু সেই ডিসকোর্সটা তো চলুক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে ফাইনালি মানে পক্ষ তোমাকে একটা নিতে হবে। মানে আমি বলতে চাইছি, পক্ষ না নিয়ে নিরপেক্ষ অবস্থানে থেকে আমার মনে হয় না যে এগোতে পারে কিছু। পক্ষ নিয়ে ভুল প্রমাণিত হতে পারে, সেরকম হয় অনেক সময়, ইতিহাস বারবার দেখিয়েছে। পক্ষ না নিয়ে ভুল হয়েছে এরকমও দেখিয়েছে, কিন্তু পক্ষ মানে নিতে একটা পক্ষ হবেই। এবার আমি আমার জন্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার যে ইম্পেরিক্যাল নলেজ এবং তার যে এপিস্টেমোলজি, মানে যাই দাঁড়ায় না কেন, সেইখান থেকে আমি এটাকে মেনে নিয়েছি যে আমি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমে বিশ্বাসী। এই বেশ বেশ বুঝেছি। না, আমার মনে হয় দেখো এটা খুব স্বাভাবিক। আজকের সমাজের যে আনরেস্টের কথা আমরা বললাম, তুমি বললে যে যেই ডিজায়ারের যে যুদ্ধটার কথা বললে, এখানে মানুষের একটা সাপোর্ট বা একটা কিছু দরকার পড়ছে আরও বেশি, এবং যেই কারণে তারা সেই শান্তিটা খুঁজতে কিন্তু এই দিকগুলোতে আরও বেশি তারা যাচ্ছে। তারা মনে হচ্ছে যে আমার সঙ্গে খারাপ হচ্ছে মানে আমার সঙ্গে ভালোও হবে বোধহয়, একটা কেউ করবে আমার সঙ্গে ভালো, এটা করলে বোধহয় একটু শান্তি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইখানেই আসল প্রশ্নটা এসে যায় যে শান্তি আনার দায়িত্বটা কার। আমরা সাধারণত দেখে থাকি, আমরা হয় বিষয়টা ধর্মের ওপর ছেড়ে দিচ্ছি, বা ধর্মও বলবো না, আমি বলছি একটা লৌকিক ব্যাপারের উপর ছাড়ছি বা অলৌকিক ব্যাপারের উপর ছাড়ছি। আমরা কখনো ভাবছি যে একটা রাজনৈতিক দল করে দেবে, কখনো ভাবছি একটা সরকার করে দেবে, কখনো ভাবছি যে মানে ভগবান করে দেবেন বা আরও অনেকে করে দেবে। ওইভাবে তো হয় না। আমি কিছুই করব না, সবটাই অন্যরা করে দেবে, এটা তো হতে পারে না। আসলে মানুষই করে দেবে, কিন্তু সেই মানুষের মধ্যে আমিও একজন। আমার কন্ট্রিবিউশনটা না রেখে মানুষ করে দেবে বলে আমি বসে থাকতে পারবো না। আর একটা বিষয় যেটা আমাদের মতাদর্শের জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা যদি শ্রেণীর ভিত্তিতে দেখি, তাহলে যে শ্রেণী সব থেকে বেশি প্রান্তিক হয়ে রয়েছে, সেই শ্রেণীর মানুষ তার নেতৃত্ব দেবেন, এবং সেইখানে আমি পাশে থাকব। এবার আমার তো ওই যে বললাম, আমি তো সেই শ্রেণীর লোক নয়, সুতরাং আমার ডিজায়ারের ওই যে ভিশিয়াস সাইকেল চলছে, সুতরাং আমি কি সেটা ভেঙে ওখানে যেতে পারবো, সেটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। যেতে পারবো কি না, দুদিন শীতলপাটিতে শুয়ে থাকতে পারবো কি না, সেটাও তো আমার কাছে একটা চ্যালেঞ্জ, কারণ এটা তো সহজ নয়। একদমই সেটাই। কিন্তু হ্যাঁ, শেষমেশ রবীন্দ্রনাথের কথাই বলবো যে যা হবে তা ইতিবাচক নোটে শেষ হবে বলে বিশ্বাস করি। এবার সেই জায়গাটাতে রবীন্দ্রনাথ খুব মিস্টিক, খুব অপটিমিস্টিক। আর মানে সেই জায়গাটাতে যদি আমি নিজের কথা বলি, আমি ওই রবীন্দ্রনাথের পথ ধরে এগিয়েই বলবো যে আমার সঙ্গে আরও কিছু লজিক সিস্টেম আছে, সায়েন্স আছে বা টেকনোলজি আছে বা আরও অনেক জিনিসপত্র আছে, যেটার জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে হ্যাঁ, পৃথিবী শেষমেশ ইতিবাচক দিকে এগোবে। মানে আই ডোন্ট বিলিভ ইন, বা আই ডোন্ট ওয়ান্ট আনাদার হলোকস্ট, অর আই ডোন্ট ওয়ান্ট যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষমেশ সব নিঃস্ব হয়ে যাবে। এটা বিশ্বাস করতে আমি চাই না, পারিও না। তার কারণ আমার এটাও মনে হয় যে সেটার জন্যেও যে একটা আবহ লাগে এই ধরনের ভাবনা চিন্তার মধ্যে, তার মধ্যে থেকে আমি কিন্তু বড় হয়ে উঠিনি বা আজও নেই। যেটা হয়তো কেউ কেউ হয়েছেন এবং তারা সেইভাবে ভেবেছেন, তাদের আমি
কোনোভাবেই ছোট করছি না, কিন্তু আমি বলতে চাইছি যে সেই আবহ বা সেই পরিবেশ বা সেই মানসিকতা কোনোটাই আমার মধ্যে আসেনি। সেটা ফেলিওর হলে ফেলিওর হবে, বিপর্যয় হলে বিপর্যয় হবে, যেমন যখন হবে তখন বুঝে নেব। কিন্তু তুমি ইতিবাচক ভাবেই দেখতে চাও বিষয়টাকে ইতিবাচক পুরোটাই। শেষমেশ চার্লি চ্যাপলিন হেঁটে যাবে সূর্যের দিকে, এই হচ্ছে এটা হলো বটম লাইন। এটা হলো এক সত্যি বটম লাইন দিয়ে দিয়েছো তুমি। শেষমেশ চার্লি চ্যাপলিন হেঁটে যাবে সূর্যের দিকে। আমার মনে হয় আমাদের এপিসোডে এটা যে কোনো গল্পের না অবিন্যস্ততার মধ্যে একটা বিন্যস্ততা থাকে। আজকে আমাদের মধ্যে যেই আলোচনাটা হয়েছে তার মধ্যে একটা বিন্যস্ততা আছে, যে বিন্যস্ততাটা যদি খোঁজেন বা আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন সেই বিন্যস্ততাটা। আমার মনে হয় সব কিছুর বিন্যস্ত হওয়ার দায়ও নেই, সব কিছুর গোছানো হওয়ার দায়ও নেই, সব কিছুর একটা এজেন্ডা থাকার দায়ও নেই। আজকের এই আড্ডাটার মধ্যে সেই দায় ছিল না, এবং সেই কারণেই এই আড্ডাটা আমি এবং কমলদা, আমার হোপফুলি কমলদাও খুব এনজয় করেছে। খুবই আমরা খুবই আনন্দ পেলাম এই একটা কনভারসেশন করে, যে কনভারসেশনটার মধ্যে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন রকম থটস শেয়ার করলাম, এবং কমলদার পার্সপেক্টিভ টুয়ার্ডস লাইফ, টুয়ার্ডস পৃথিবী, টুয়ার্ডস সিনেমা, তার এক্সপিরিয়েন্স, তার বোধ, তার রিয়েলাইজেশন, সেই সমস্তটা নিয়ে এতটা ক্যান্ডিড কমলদাকে কোনোদিন আমি কোথাও দেখিনি। এই প্রথমবার বোধহয় আমার এখানে এসে এটা হলো। থ্যাংক ইউ কমলদা, থ্যাংক ইউ, এতটা ক্যান্ডিড হওয়ার জন্য, থ্যাংক এতটা ইউ। এতটা সুন্দরভাবে আমাদের এই আড্ডাটার না, মধ্যে থাকার দারুণ জন্য। জমেছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব, এবং কমলদা যেটা বললো শেষমেশ চার্লি চ্যাপলিন কিন্তু সূর্যের দিকেই যাবেন। যেই কারণে আমি বারবার বলি স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ দ্য ড্রাইভিং ফোর্স। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, টাটা।